নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ছেঁড়া জামা পরে কলেজে আসতে লজ্জা করে না? কলেজে সবাই কত ভালো জামা পরে আসছে, চোখে দেখো না? বেহায়ের মতো এইরকম ছেঁড়া জামা পরে কলেজে আসছো কেন? হে ইউ, কি বলবা? হ্যাঁ, লজ্জা করে না? ছেঁড়া জামা পরে কলেজে আসছো। বাসায় কি জামা কাপড় নাই আর, নাকি কিনে দিতে হবে? জাস্ট শ্যাট আপ। আপনি নিজে আমার জামা টান দিয়ে ছিঁড়ে দিলেন, আর আপনি নিজে এসব বলছেন? আপনার মা বাবাকে এইসব শিক্ষা দিছে? অন্যের জামা ছেঁড়া নাকি? ছোট জামা পরে আসলে সবাই ছিড়বে। টাকার অভাব নাকি যে এমন শর্ট জামা পরে আসছো? এই রাখো টাকা, এটা দিয়ে ভালো জামা কিনে নিও। আরহাম কথাটা বলে শ্রেয়ার হাতে 2000 টাকার নোট ধরিয়ে দেয়। শ্রেয়া রেগে আরহামের গালে একটা চর বসিয়ে দেয়। আরহাম চর খেয়ে হালকাভাবে শ্রেয়াকে নিজের বাহু দ্বারা আবদ্ধ করে। তারপর নাকের সাথে নাক ঘষে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। শ্রেয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে আরহামের কলার চেপে ধরে চিল্লিয়ে ওঠে আর কঠিন গলায় বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করিস? ইউ ব্লাডি ফুল! তোমার ঠোঁট কিন্তু অনেক সফট, এভাবে গালাগালি করলে আর একটা কিস করতে পারি। এতে কিন্তু আমার মান সম্মান যাবে না। তাছাড়া আমার ফেস কিন্তু সবাই দেখছে না। সবার সামনে আমাকে এইভাবে অপমান করার ফল তুই পাবি। তুই চিনিস না এই শ্রেয়া চৌধুরী কে, কতটা খারাপ হতে পারে তোর ধারণার বাহিরে। মা সোনা, টেক কেয়ার, বাই, আবার দেখা হবে। কলেজের মাঠে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শ্রেয়া, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছে। এত মানুষের সামনে তার টপসের অনেকটা জায়গা ছিঁড়ে দেয় আরহাম নামের এক অমানুষ। আজ শ্রেয়ার কাছে লোকটাকে তার অমানুষ বলে মনে হচ্ছে। এতদিন যাকে ভালো জানতো সেই ছেলেটা বলা নেই কওয়া নেই, হুট করে কই থেকে এসে সরাসরি জামা টান দিয়ে ছিঁড়ে দেয়। আবার নিজেই বলছে, ছেঁড়া জামা পরে কলেজে আসতে লজ্জা করে না? কলেজের সবাই কত ভালো জামা পরে আসছে, চোখে দেখো না? বেহায়ের মতো এইরকম ছেঁড়া জামা পরে কলেজে আসছো কেন? কোন ধরনের মানুষ হলে এমন নিজে জামা ছিঁড়ে দিয়ে নিজেই আবার বলে, আর নিজেই ওড়না গলা থেকে টান দিয়ে গায়ে ভালোভাবে জড়িয়ে দেয়, আবার সবার সামনে তাকে কিস করে। এত এত ঝগড়া করে শ্রেয়া নিজের হাতের মুঠো শক্ত করে, ভেবে নেয় ছেলেটাকে আরো একটা ঠাটিয়ে চড় মারবে। যেই ভাবা সেই। যখন হাতটা উঠাবে সাথে সাথে ছেলেটা সেখান থেকে দৌড়ে কলেজ থেকে বের হয়ে যায়। সবাই হাঁ হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। স্যাররা ছিল না, না হলে আর কি কি হতো সেটা সবাই ভেবে নেয়। হয়তো স্যাররা ছেলেটাকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে মারতো। আমাকে সবার সামনে অপমান করার শোধ আমি তুলবো তোর থেকে। তুই এই শ্রেয়া চৌধুরীকে এখনো চিনতে পারিস নাই। যদি একবার রেগে যায় তাহলে কোনো কিছু মানে না। আর তোর মতো ছেলেকে এই শ্রেয়া চৌধুরীর 2 মিনিট সময় লাগবে না রাস্তা থেকে সরাতে। হঠাৎ চিল্লিয়ে কথাগুলো বলে শ্রেয়া। এত জোরে চিল্লিয়ে উঠে যে কাছাকাছি যারা ছিল সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। শ্রেয়ার সামনে তখন জয় এসে দাঁড়ায়। জয়কে দেখে শ্রেয়া নিজের চোয়াল শক্ত করে সেই জায়গা থেকে সরে সোজা কলেজের গেট দিয়ে বেরিয়ে যায়। সকালের কাহিনী, শ্রেয়া আর তার ফ্রেন্ড কলেজে আসে। আজ অনার্স প্রথম বর্ষের প্রথম ক্লাস। ভার্সিটিতে এক্সাম দিয়েছিল কিন্তু কেউ চান্স পায়নি, তাই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলো তাদের। দুজন 2 ডিপার্টমেন্টের, শ্রেয়া সাইকোলজি, নুসরাত ইংরেজি। শ্রেয়া কলেজে এসে যখন ক্লাসে ঢুকে তখন দেখে আগেই স্যার ক্লাসে উপস্থিত। অনুমতি নিয়ে যখন ঢুকবে তখন অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে ছেলেটাকে চিনে। একটা ক্লাস করে যখন বাইরে আসছিল তখন জয় স্যার শ্রেয়াকে পিছু ডাকে। শ্রেয়া, টপ পরে কলেজে আইছো তুমি? তাও এত ছোট টপস। আহরাম তোমাকে এই অবস্থায় দেখে নাই তো? টপস তো অনেকেই পরে আসে, কিন্তু জয় স্যারের মুখে এমন কথা শুনে শ্রেয়া কিছুটা লজ্জিত হয়। হ্যাঁ স্যার, কিন্তু কেন? এটা তো এখন স্বাভাবিক, তাই না? আমাকে কি খুব খারাপ লাগছে এইভাবে? হ্যাঁ, আসলে এইভাবে বলতে চাইনি। আসলে না মানে। কি ব্যাপার স্যার, এমন তোতলাচ্ছেন কেন? বুঝলাম না, কি বলবেন ক্লিয়ার করে বলেন। আমি আবার ক্লাস করতে যাব। এইভাবে সময় নষ্ট না করে কি বলবেন বলেন। আসলে আরহাম এসব ড্রেস একদম পছন্দ করে না। তাছাড়া আরহাম এখন কলেজে আছে, তোমাকে এই অবস্থায় দেখতে পেলে উল্টোপাল্টা কিছু করে বসবে।
তাই তুমি এই সুযোগে বাসায় যাও। আজব, আরহাম উনি কে যে ওনার জন্য ভয় পাবো আমি? ওনার সাথে কালকে আমার ব্রেকআপ হয়েছে। ওনাকে নাকি আপনারা ডেয়ার দিয়েছিলেন যে 1 মাস কোনো এক মেয়ের সাথে রিলেশন করতে হবে, আর সেজন্য উনি এই 1 মাস আমার সাথে রিলেশনের নাটক করেছে। তাই আর ওনাকে ভয় করার কোনো মানেই হয় না। কি ব্রেকআপ হয়েছে? ও আই এম তো অবাক। এই শালাকে ডেয়ার দিলাম যাতে একটা প্রেম করে, আর ও 1 মাস হওয়া মাত্র ব্রেকআপ করেছে। জি, সরি বনু, আমাদের জন্য তুমি হয়তো কষ্ট পাইছো। কিছু মনে করিও না প্লিজ। ছেলেটা এমনই, একবার যা ভেবে নেয় তাই করে। আমাদের উচিত হয়নি ওকে এমন ডেয়ার দেওয়ার। থাক স্যার, এইসব নিয়ে ভাবি না আমি। যা কপালের লেখন তাই হবে। আর আপনিও এইসব নিয়ে চিন্তা করবেন না। আসি তাহলে। ওকে যাও। আর এই আরামকে ঈশার ছাড়া কেউ ঠিক করতে পারবে না। না, হবে না। সব কথা ঈশানকেই জানাতে হবে। শ্রেয়া সেখান থেকে গিয়ে আরেকটা ক্লাস করে 2 বান্ধব এক হয়ে মাঠের মাঝখানে বসে গল্প করতে থাকে। তখন হুট করে তাদের সামনে আরহাম চলে আসে। আরহামকে দেখে দুইজনেই দাঁড়িয়ে যায়। আরহাম সেখান থেকে চলে যায়। দুজনেই এই কাণ্ডে হা হয়ে যায়। আবার যখন বসতে যাবে তখন হুট করে আরহাম এসে শ্রেয়ার টপসে টান দিয়ে ছিঁড়ে দেয় কিছুটা অংশ। আকস্মিক এমন ঘটনায় ওখানে থাকা অনেকেই বিস্ময় নিয়ে তাকিয়ে দেখে আরহামকে। কিছু ছেলে এগিয়ে এসে আরহামকে কি বলবে তার আগে সেখানে জয় স্যারকে দেখে সবাই দমে যায়। বর্তমান নুসরাত হা হয়ে সবটা দেখে, মানে কি হয়ে গেল সেটা কারো মাথায় ঢুকছে না। নুসরাত কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে দৌড় লাগায়। মূল উদ্দেশ্য শ্রেয়া কোথায় গেল সেটা খুঁজতে হবে। শ্রেয়ার ফোনে ফোন দেয় কিন্তু রিসিভ হয় না। এদিকে জয় ঈশানকে ফোন দিয়ে কলেজের সব ঘটনা বলে। অপর পাশ থেকে ঈশান কিছুটা রাগী কণ্ঠে বলে, এত কিছু হয়ে গেল, আমাকে একবারও জানালি না তুই? ওদের রিলেশন কিভাবে শুরু হয়েছিল সেটা বলতো আমাকে। রাগ করিস না ঈশান, আমার কি দোষ বল? তুই তো দেশের বাইরে আছিস, তাই জানানো হয়নি। তাহলে শোন 1 মাস আগের ঘটনা। অতীত। আমার মানে তুই ছাড়া সব ফ্রেন্ডরা সেদিন এক জায়গায় হয়েছিলাম। তো আমরা বসে বসে 2 ডিয়ার খেলছিলাম। আসলে ইচ্ছা করে খেলা শুরু করছিলাম, কারণ আরহাম সবসময় ডিয়ার নেয় জানিস তো। ও কারোর সাথে রিলেশন করে না, তাই ভাবলাম ওর একটা ব্যবহার করি। তো তখন ওরে ডিয়ার দেওয়া হয়। জয় এবার আরো বলতে থাকে সেদিন গার্ডেনের কথা। তো আহরাম ডিয়ার কমপ্লিট কর। তুই তো আবার খুব সাহসী, তা আজকে ডিয়ার কমপ্লিট করে দেখা। বলো কি করতে হবে? দেখা, ওই যে সামনে 2টা মেয়ে আসছে না, ওদের মধ্যে যে কালো শাড়ি পরে আছে তাকে প্রপোজ করবি। আর যেভাবেই হোক 1 মাস রিলেশন করতে হবে। ওকে বলা যাবে না এটা ডিয়ার ছিল। ওকে দেখ ভাই, এটা কেমন ডেয়ার? তুই খুব ভালো করে জানিস আমার মেয়ে মানুষের প্রতি অ্যালার্জি আছে, তাই এসব পাগলের মতো ডেয়ার দিস না। তাহলে কি বুঝে নিব? আমাদের আরাম ভীতু আর আগের মতো সাহস নেই। আচ্ছা সবাই একসাথে বল, আরাম ভীতু, আরাম ভীতু। সব বন্ধুরা মিলে আরহামকে খেপাতে থাকে। আরহাম নিজেও অনেকটা রেগে যায় আর রাগী কণ্ঠে বলে ওঠে, দেখ রাগাবি না, তোরা খুব ভালোভাবে জানিস আমার এসব রিলেশন পছন্দ না। আর মেয়েটার সাথে 1 মাস নাটক করলে মেয়েটা পরে সব সত্যি জেনে কষ্ট পাবে। আচ্ছা আরাম ভীতু। আরহাম রেগে যায়। সবার প্ল্যান কাজে লেগে যায়। আরহাম উঠে মেয়েগুলোর সামনে গিয়ে কালো শাড়ি পরা মেয়েটাকে প্রপোজ করে আর বলে ওঠে, শ্রেয়সী, হবে কি তুমি আমার বউজান? আরহামের ফ্রেন্ড সার্কেল আরহামের কথায় বিস্ময় হয়ে যায়। শ্রেয়া কিছুক্ষণ মাথা উপর নিচ করে সামনের ছেলেটাকে ভালো করে দেখে, তারপর অবাক হয়ে বলে, আমাকে চেনেন আপনি? না। তাহলে নাম জানলেন কিভাবে? আর এইসব প্রপোজ করার মানে কি? এই স্থান ত্যাগ করেন তাহলে। তোমার নাম শ্রেয়সী? না শ্রেয়া, ভাবলাম সেই হিসেবেই বলছেন। আচ্ছা, উত্তর দিলে না যে। এইভাবে কেউ প্রপোজ করে? শ্রেয়া অবাক কণ্ঠে বলে। আরহাম বিরক্ত হয়ে নিজের হাতের আংটি খুলে শ্রেয়ার নখের সামনে ধরে আর কিছুটা আবেগী কণ্ঠে বলে, শ্রেয়সী,
তুমি কি আমার বাবুর আম্মু হবে? তুমি কি আমার সাথে একই পথে হাঁটতে পারবে? ওই দূর আকাশের দিকে তাকিয়ে আমি যখন তারা গুনব, তখন কি তুমি আমার পাশে রবে? হবে কি আমার মামুনির বৌমা? সবাই বিস্ময় নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। গার্ডেনে অনেকেই বসে আছে, অনেকের নজরে সদ্য প্রপোজ করা ছেলেটার দিকে। আরহামের ফ্রেন্ড সার্কেল ফোন বের করে সবটা ভিডিও করে রাখে। তারা অবাকের চরম পর্যায়ে চলে গেছে। আরহাম তো মেয়েদের থেকে সবসময় দূরেই থাকে, আর এখন কত সুন্দর করে প্রপোজ করলো। সবাই ভাবে সামনের মেয়েটা কি তার প্রপোজ একসেপ্ট করবে? শ্রেয়সী, কথা বলছো না যে? তবে কি তুমি প্রেমিকা হবে না আমার? আমি কি ব্যর্থ প্রেমিক হয়ে গেলাম? ইস, দেখো আমার ভাগ্য কতটা খারাপ। আমার সামনে থাকা রমণী আমাকে রিজেক্ট করলো। শ্রেয়ার মুখটা গম্ভীর করে তার ফ্রেন্ডদের দিকে তাকায়, তারপর মুখটা ছোট করে আংটিটা হাতে নেয়। অনেকেই এটা দেখে হাততালি দেয়। জয় সব ফ্রেন্ড নিয়ে শ্রেয়াদের দলে যোগ দিয়ে গল্প করতে থাকে। সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে যায়। কয়দিন পরে না চাইতেও জয় জোর করে আরহামকে ডেটিং এ দিয়ে পাঠায়। শ্রেয়সী, তুমি কি জানো তোমাকে প্রথম দেখায় শ্রেয়সী নামটা কেন দিয়েছিলাম? ওহো, কিভাবে জানবো? তাহলে কখনো বলছো নাকি? আচ্ছা আরহাম, তুমি কি এই রিলেশনশিপ নিয়ে সিরিয়াস? কেন? একদিন বিকালে দুজন গার্ডেনে হাঁটছে আর টুকটাক কথা বলছে। আরহাম রিলেশনশিপের সিরিয়াস কথাটা শুনে কিছুটা দমে যায়। ভাবে হয়তো প্রথমবার দেখা করছে, কিছু গিফট করে নেই সেজন্য বলছে। পাশ থেকে দুটো গোলাপ কিনে শ্রেয়াসীর সামনে ধরে মিনমিন সুরে বলে, শ্রেয়াসী, তোমার রূপে মোহিত আমি। তুমি আমার কাছে শুকতারার মতো। তুমি রাজকন্যা, তোমাকে সকল রূপে মোহিত লাগে। দিনভর তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। গ্রহণ করে নেন রাজকন্যা। আমার ছোট্ট মিনতি, আমি আপনাতে মোহিত হতে চাই। ছেলেটা সত্যি সত্যি আমার প্রেমে পড়ে নাই তো? এইভাবে আমাতে আকৃষ্ট হলে আমি তো শেষ। যারা যাকে ভালোবাসে তাকে তারা পায় না কেন? কেন ভালোবাসে এমন বিষাক্ত? কি ভাবছো? ফুল নিবা না? নাকি সুন্দর করে ভালোবাসা প্রকাশ করতে পারি নাই? আচ্ছা, নিজের অনুভূতি প্রকাশ করলেই কি ভালোবাসা হয়ে যায়? আমরা না মিথ্যে অনুভূতি প্রকাশ করতে পারি, তাই না? তুমি কি আমাতে বিরক্ত শ্রেয়াসী? না তো। আচ্ছা, আমাকে শ্রেয়সী কেন বলছো? প্রথম দেখায় তোমাকে কি বলে সম্বোধন করব বুঝে উঠতে পারিনি। তোমাকে শাড়িতে বড়লোক রাজকন্যার মতো লাগছে, সেজন্য শ্রেয়সী বলা। তো রাজকন্যা বলতে শ্রেয়সী কেন? শ্রেয়সী মানে রাজকন্যা, বুঝলে? হুম। এভাবে কেটে যায় সময়। শ্রেয়া আর আরহামের মাঝে কথা হয় প্রতিদিন টুকটাক, তবে তেমনটা না। এই ভালো মন্দ এইসবই। শ্রেয়াও এইসবে এতটা গুরুত্ব দেয় না। রিলেশনে ঠিক 1 মাস যেদিন পূর্ণ হয় সেদিন আরহাম শ্রেয়াকে সবটা বলবে ভেবে নেয়, তাই মেসেঞ্জারে নক করে। আজ কি ফ্রি আছো? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। শ্রেয়া ভিডিও কলে ভাইয়ের সাথে কথা বলছিল, তখন টুং করে মেসেজের শব্দ পেয়ে মেসেজটা ওপেন করে আর দেখে আরহাম মেসেজ করছে। আরহাম আইডিতে এতটা মেসেজ করে না বললেই চলে। শ্রেয়া ভাবছে হঠাৎ আজ আইডিতে মেসেজ করলো কেন। তার ভাবনার মাঝেই শ্রেয়ার ভাইয়া তাকে ধমক দেয়। এই কতক্ষণ থেকে ডাকছি, কথা কানে যায় না নাকি? কই মনোযোগ দিয়ে রাখছিস? ভাইয়ার সাথে কি কথা বলতে মন চায় না? ও ভাইয়া, সরি। আচ্ছা, বললি না যে বাসায় কবে আসবি? আর কতদিন অপেক্ষা করব বল? তুই নাকি আমাদের এখানে মহিলা কলেজে জব পাইছিস। তো এতক্ষণ কার সাথে কি বললাম? আল্লাহ, কাল থেকে তোর ক্লাস শুরু না? তোর জন্য সারপ্রাইজ আছে। টাটা, পরে কথা বলবো। দেখ, ফোনটাই কেটে দিল। আরহাম বিরক্ত হয়। শ্রেয়া অ্যাক্টিভ আছে তাও তার মেসেজে রিপ্লাই করছে না দেখে আবার বিরক্ত নিয়ে মেসেজ করে। ফ্রি আছো নাকি জানি না, আজকে গার্ডেনে আমার সাথে দেখা করো। আর্জেন্ট কথা আছে তোমার সাথে। আমি রেডি হচ্ছি, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। ছোট করে রিপ্লাই দেয় শ্রেয়া। তারপর ভাবে সেও আজকে আরহামকে সত্যিটা কি বলে দিবে। ছেলেটা 1 মাসে তাকে সত্যিই ভালোবেসে ফেলে নাই তো। ভাবতে ভাবতে নিজের দিকে তাকিয়ে দেখে না, যে 3 পিস পরে আছে সেটা পরেই আজকে দেখা করবে। এত জামা আর চেঞ্জ করতে পারবে না সে। এমনি থেকে গরমেও তার গোসল করার ইচ্ছে করে না। এই জামা কাপড় চেঞ্জ করতে হয় সেজন্য।
গার্ডেনে এসে দেখে আরহাম গম্ভীর মুখে তার জন্য বসে আছে। হাই। এত লেট হলো কেন? সেই কখন থেকে ওয়েট করছি। সময়ের সাথে মাথায় থাকে না নাকি? সরি, ভাইয়ার সাথে কথা বলছিলাম তখন। আর এতখানি রাস্তা আমাকে আসতে হবে তো, তাই না? তোমার ভাইয়া আছে? হ্যাঁ। আচ্ছা, যা বলতে আসলাম সেটাই বলি, অযথা কথা বলে সময় নষ্ট না করি। হ্যাঁ বলো, হঠাৎ ডাকলে কি করতে? দেখো, আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো বাসতেও পারবো না। এতদিন যা ছিল সব ভুলে যাও। আমি এর জন্য নিজেকে দায়ী মনে করি না। তাহলে এই 1 মাস কিসের নাটক ছিল? হ্যাঁ, এখন বলছো সব ভুলে যেতে। সব কিছুর একটা লিমিট থাকে। আর তুমি কি ফাজলামি করছো এখন? শ্রেয়া কিছুটা জোর কণ্ঠে বলে, তবে তাকে দেখে মনে হচ্ছে না যে এই কথা শুনে তার খারাপ লাগছে। আরহাম বিরক্ত হয়ে ধমক দেয়, তারপর নিজেই রাগী কণ্ঠে বলে, একটা কথাও না, চুপ করো। আমি সব বলছি খুলে। দেখো, সেদিন জয় আমাকে ডেয়ার দিয়েছিল যে তোমাকে প্রপোজ করতে হবে আর 1 মাস রিলেশন করতে হবে। তবে তারা ভাবছিল 1 মাস রিলেশন করলে এমনি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ব। যাই হোক, আই এম সো সরি তোমাকে হার্ট করার জন্য। আমাদের পথ চলা এখান থেকেই শেষ। খুব তো বলেছিলে সারা জীবন একসাথে চলতে চাও, তো এই একটা মাসে আমার প্রতি বিরক্ত হয়ে উঠে গেল। আর ডিয়ার মাই ফুট, একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে কষ্ট হয় না? একটা বার বুঝলেন না যে মেয়েটা 1 মাসে আপনার প্রেমে পড়ে যেতে পারে? ইডিয়েট, এই শিক্ষা পাইছিস? জীবনে সুখী হবি না, অভিশাপ দিলাম, যা। এই খচ্চর বউ তোর কপালে জুটবে, আমিন। কথাগুলো আরহামের কানে বাজতে থাকে। মেয়েটা তাকে এত কথা শোনালো, তাও আবার সে চুপচাপ সহ্য করছে। সে ভাবছে দোষটা তার, তাই কিছু বলল না। না হলে এতক্ষণ এই মেয়ের চোয়াল মারি সমান করে দিত। আরহাম কিছুটা ধমক দিয়ে বলে, ভাষা ঠিক করো। এসব কি? হ্যাঁ, একটা মাসে কেউ ভালোবেসে ফেলে না, তাই এতে তুই কষ্ট পাচ্ছ না? এখন এসব ভুলে নিজের মতো বাঁচতে শিখো। আমি বাঁচি আর মরি সেটা তো তোরে কেউ ভাবতে বলে নাই। শালা, মেয়েদের মন নিয়ে খেলতে খুব ভালো লাগে, তাই না? দেখো, আমি মোটেও অন্য ছেলের মতো না। এই প্রথম কোনো মেয়ের সাথে কথা বলছি আমি। আর তোমার সাথে এতটাও কথা বলি নাই যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়বে। একদিনেও কাউকে ভালোবাসা সম্ভব, সেটা তোদের মতো গাধা বুঝবে না। তোরা তো পারিস মেয়েদের অসম্মান করতে। শ্রেয়া, বাহ, এতই যখন কথা বলছো তো প্রথম দিন প্রপোজ করতে না করতে অ্যাকসেপ্ট করছো কেন? ছেলেরা প্রপোজ করলেই অ্যাকসেপ্ট করতে হবে নাকি? আরহাম আসল জায়গায় আঘাত করছে। শ্রেয়া মজা নিতে গিয়ে নিজেই দমে যায়। সত্যিটা বলবে না সেটাও ভেবে নেয়। তাই শ্রেয়া গট গট পা করে তখনই চলে গেছে। আরহাম ভাবে হয়তো মেয়েটা কাঁদছে। আরহাম আর কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। বর্তমান কথাগুলো বলে জয় একটা জোরে শ্বাস নেয়। তার জন্য মেয়েটা হয়তো কষ্ট পাচ্ছে। ঈশান কথাগুলো শুনে কিছুটা ঝাড়ি মেরে বলে, দেখিস ভাই, এই আরহামা একদিন কোনো মেয়ের জন্য কেঁদে কেঁদে মরবে, তাও মেয়েটাকে নিজের করে নিতে পারবে না। বুঝলাম ডেয়ার ছিল, কিন্তু ওর বোঝা দরকার ছিল 1 মাসেও কাউকে ভালোবাসা যায়। আর মেয়েটারই বা কেমন রে যে প্রপোজ পাওয়ার মাত্রই অ্যাকসেপ্ট করলো? যাই হোক, মেয়েটার নাম কি বললি? শ্রেয়া। শ্রেয়া? হ্যাঁ, অবাক হচ্ছিস কেন? চিনিস নাকি? বাসা কই? বাসায় কে কে আছে রে জয়? মেয়েটা কি করে? জানি না বস, তুই বাসায় আগে ফিরে আয়। আরামের সাথে মেয়েটার সেটিং করাই দিতে হবে। আরাম যদি মেয়েটাকে ভালো না বাসে তাহলে জামা ছিঁড়ে গেল কেন? এইসব বিষয়ে পরে কথা বলবো, রাখলাম। বিকালে আরহামের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা বদ্ধ রুমে আবিষ্কার করে। নড়ে চড়ে উঠতে চাইলে শরীরে ব্যথা অনুভব করে। চোখটা ভালোভাবে মেলে দেখার চেষ্টা করে। তার সামনে একজন পানির বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো বালতি থেকেই তার মুখে পানি মারছে। সে আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে লোহার বেড়া দিয়ে ঘেরা রুমটা। সামনে পুলিশ ড্রেসে দুজনকে দেখে বুঝতে পারে সে এখন থানায় আছে। কিন্তু তাকে থানায় কে আনলো? ভাবতে ভাবতেই সেখানে একটা মেয়ে লাঠি হাতে নিয়ে প্রবেশ করে। মেয়েটার দিকে তাকিয়ে তার হুঁশ ফিরে আসে। মেয়েটার কেউ না, শ্রেয়া। শ্রেয়াকে দেখে আরহাম অনেকটা অবাক হয়। শ্রেয়া তাকে রাস্তা থেকে উঠিয়ে আনছে। শ্রেয়ার দিকে তাকিয়ে দেখে একটা শার্ট আর প্যান্ট পরে আছে। শ্রেয়ার চোখে মুখে রাগী একটা ভাব।
সেটা দেখে আরহাম ভয় পেয়ে যায়। তো তুমি এখানে আর আমাকে এইভাবে কিডন্যাপ করে আনার মানে কি? আমাকে ছেড়ে দাও, আমি বাসায় যাব। ভালো হবে না কিন্তু, বলে দিলাম। মিস্টার আরহাম খান, আপনি কার সাথে লাগতে গিয়েছিলেন সেটা হয়তো জানেন না। একটু খোঁজ নিয়ে আমার সাথে আপনার লাগা উচিত ছিল। আমাকে সবার সামনে অপমান করছেন, এটার প্রতিশোধ আমি নিব না তা কি হয়? দেখো, সেটা আমাদের একটা পার্সোনাল ব্যাপার ছিল। আমাকে এখান থেকে ছেড়ে দাও, নয়তো ভালো হবে না, বলে দিলাম। যেসব ড্রেস পরে কলেজ গেছিলা সেটা আমার একদম পছন্দ হয়নি, তাই ছিঁড়ে দিচ্ছি। এ তোর পছন্দের সাথে আমার কি? তুই কি আমার জামাই লাগিস যে তোর পছন্দের জামা পরতে হবে আমায়? আরহামকে আর কোনো কথা বলতে না দিয়ে শ্রেয়া লাঠিটা দিয়ে আরহামের 2 পায়ে 2টা বাড়ি মারে। আরহাম জোরে চিল্লিয়ে ওঠে। কনস্টেবল যারা আছে তারা ভয় পেয়ে পিছিয়ে যায়। তারা বুঝতে পারছে না অযথা একটা ছেলেকে এখানে ধরে নিয়ে এসে শ্রেয়া মামুনি মারতেছে কেন। শ্রেয়ার হুমকির কারণে তারা আরহাম নামের ছেলেটাকে এখানে আনছে। আরহাম রেগে মাথা নিচু করে আছে। মেয়েটার রাগ দেখে সে কিছুটা ভয় পায়। আরহাম মিনমিন করে বলে, শ্রেয়সী, আমার লাগছে। দেখো, যা হবার হয়েছে, প্লিজ আমাকে এখান থেকে ছেড়ে দাও। আমি সরি, মাথায় রাগ উঠেছিল সেজন্য। হুট করে আরহামের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। শ্রেয়ার ইশারায় একটা পুলিশ আরহামের পকেট থেকে ফোনটা বের করে শ্রেয়ার হাতে দেয়। শ্রেয়া ফোনটা নিয়ে যে নাম্বার থেকে ফোন আসছে সেটা দেখে অনেকটা অবাক হয়। তারপর তাড়াতাড়ি করে আরহামের বাঁধন খুলে দিয়ে ফোনটা হাতে গুজে দেয়। আবারও লাঠি দিয়ে আরহামের পিঠে 3টা বাড়ি মারে। তারপর কিছুটা উঁচু গলায় বলে, আজকে তোর ফোনের রিং দেওয়া শুভাকাঙ্ক্ষীর কারণে আমার কাছ থেকে বাঁচতে পারছিস। সবার সামনে আমার জামা ছেঁড়ার সাহস কই থেকে অর্জন করছিস তুই? এখন তো একটা শার্ট আর প্যান্ট পরে আছি, ছিঁড়তে ইচ্ছে করছে না? আমার সাথে ব্রেকআপ করছিস, তাও তোকে কিছু বলি নাই। আর তুই পরের দিন কোন অধিকারে আমার সাথে এমন ব্যবহার করার সাহস দেখাস? তুই যদি তখনও আমার বিএফ থাকতিস তখন হয়তো এটার জন্য খুশি হতাম। শ্রেয়সী, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আমাকে এভাবে থানায় এনে মারার মানে কি? তখন রাগের মাথায় এমনটা করে বসছি, তুমি কাজটা ভালো করো নাই। শ্রেয়া জোর গলায় আরহামকে যেতে বলে নিজে দৌড়ে চলে যায় থানা থেকে। আরহাম অনেক কষ্টে উঠে দাঁড়ায়। তার চোখ দিয়ে পানি পড়ছে। একটা কনস্টেবল আরহামকে ধরে হসপিটালে নিয়ে যায়। ঈশান আজকে লন্ডন থেকে দেশে ফিরছে, সেটা কেউ জানেও না। সে এখানে এসেই বাংলাদেশি নাম্বার থেকে তার কলিজার 2টা ফ্রেন্ডকে আগে ফোন করে। জয় রিসিভ করে ঈশানের আসার খবর পেয়ে খুশিতে লাফিয়ে ওঠে। ওকে নিতে আসছে বলে ফোন কেটে দেয়। আরহামকে অনেক কয়বার ফোন করে কিন্তু ফোন রিসিভ হয় না। কিন্তু এখানে তার সামনে এই সময় শ্রেয়াকে সে আশা করে নাই। শ্রেয়াকে দেখে অবাকের চরম পর্যায়ে চলে যায়। তুই এখানে? তোকে কে বললো আমি বাংলাদেশে আসছি? শ্রেয়া কিছু না বলে ঈশান ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশানও শক্ত করে জড়িয়ে নেয় বোনটাকে। তোকে কে বললো বনু আমি আজ আসবো? আমি তো সারপ্রাইজ দেবো বলে তোদের বলি নাই, আর তুই সেই নিজেই আমাকে সারপ্রাইজ দিলি। বুঝতে পারছি, সেজন্য তুই আমাকে একটাবার বললিও না ভাইয়া। আর তোর সারপ্রাইজের গুষ্টি কিলাই। বললে আমার কলিজাটাকে কি এমন সারপ্রাইজ দিতে পারতাম নাকি? চলো বাসায় চলো। এসব কি পড়ে আছিস? তুই থানায় গেছিলিস নাকি? এসব কবে ছাড়বি? আর থাম, আমার ফ্রেন্ড আসবে, ওকে নিয়ে বাসায় যাব। কেউ আসবে না, চলো তো। নাকি এখানে সবার সামনে বসে কান্না করব? ঈশান কি করবে বুঝতে পারে না, কারণ এখানে তার ফ্রেন্ডরা তাকে রিসিভ করতে আসবে। এসে যদি দেখে ঈশান নাই তাহলে তারা কষ্ট পাবে। এসব ভাবতে ভাবতে শ্রেয়ার হাত ধরে এয়ারপোর্ট থেকে হাঁটতে হাঁটতে বাহিরে আসে। তখন ঈশানের ফোনটা বেজে উঠে। ফোন রিসিভ করে চিল্লিয়ে বলে ওঠে, ভাইয়া কি হয়েছে? তোর চোখে পানি কেন? আমি আসতেছি, তুই আমাকে গাড়িটা নিয়ে অন্য গাড়ি ধরে বাসায় যা। আমার বাসায় ফিরতে লেট হবে, আসতেছি আমি। আরে কি হয়েছে বলে তো যাবি। আমার কলিজার দোস্ত কে কি জানি মেরে হাসপাতালে ভর্তি করাইছে। তুই যা বোন, আমি রাতে এসে তোর সাথে কথা বলবো। ওকে, আরহাম ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। ও মা গো, বাঁচাও আমাকে। পরিচয়: শ্রেয়া চৌধুরী, মা ঈশিতা চৌধুরী, বাবা শাহিন চৌধুরী, বড় ভাই ঈশান চৌধুরী। বাবা একজন পুলিশ এসআই, মা প্রাইমারি শিক্ষক, বড় ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শ্রেয়া এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। রাজশাহী শহরে তাদের বেড়ে ওঠা।
অপরদিকে ঈশান গাড়ি নিয়ে জয়ের দেওয়া ঠিকানায় হসপিটালে পৌঁছে যায়। শ্রেয়া নিজেকে শান্ত করে একটা ট্যাক্সি ধরে সব ব্যাগপত্র নিয়ে বাসে আসে। শ্রেয়াকে এত ব্যাগ নিয়ে আসতে দেখে শ্রেয়ার মা ঈশিতা চৌধুরী এগিয়ে আসে আর অবাক হয়ে বলে, এতগুলো ব্যাগ কই থেকে আনলি? আর তুই থানায় নাকি গেছিলিস, একটা ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করাইছিস। এসব কি করতেছিস বলতো? বাবার ক্ষমতা পেয়ে এইভাবে কেউ কাউকে আঘাত করে? ছেলেটা দোষ করেছে বলে এভাবে মারছি, সেটা নিয়ে কথা শুনতে চাই না আমি। এইসব তোমার গুণধর ছেলের ব্যাগ, সে দেশে ফিরেছে আর এখন বন্ধুর লগে দেখা করতে গেছে। আমি রুমে গেলে তুমি ব্যাগ নিয়ে রেখে দাও ভাইয়ার রুমে। ঈশান দেশে আসছে, এই ছেলে মেয়ে দুটিকে মানুষ করতে পারলাম না। ছেলেটা যদিও আমার কথা শুনে, কিন্তু মেয়েটা একদম বাপের মতো ঘাড়তেরা। কি আমার মতো ঘাটটেরা শুনি তো? শ্রেয়ার বাবা বাড়িতে ঢুকতে ঢুকতে কথাটা বলে। শ্রেয়ার মা রেগে যায় আরো আর চিল্লিয়ে বলে, কে আবার তোমার গুণধর মেয়ে? কি ব্যাপার, আজকে আমার বউটা রেগে আছে কেন? একদম বাচ্চামি করবা না। তোমার ছেলে নাকি দেশে ফিরেছে, অথচ আমি জানি না। আর শ্রেয়াকে বললাম যে ঈশান কই, ঠিক মতো উত্তর না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। থাক বাদ দাও, কিন্তু ঈশান আসবে একবারও বলে নাই তো আমাদের। কখন আসবে আর এখন কই আছে? তোমার মেয়ে তো সেটাই আমাকে বলে নাই, সেই জন্য চিল্লাচিল্লি করতেছি। যাক বাদ দাও, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, আমি থানায় ছিলাম না তো। মেয়েটা নাকি একটা ছেলেকে থানায় এনে মারছিল, আর কারো ফোন পেয়ে নাকি তড়িঘড়ি থানায় থেকে বের দিয়ে যায়। এটা তোমার মেয়ের নতুন নাকি? এটা নিয়ে আবার চিন্তিত কেন? সকালে তোমার মেয়ের সাথে কি ঘটেছে তার কি খেয়াল আছে তোমার? সেটা নিয়ে চিন্তিত আমি। ঈশান নাকি কোন কলেজ টিচারে যোগ আছে। আমি কথা বলে শ্রেয়ার কলেজেই জয়েন করেছি। ও শ্রেয়াকে নিয়ে যাবে, নিয়ে আসবে। যা ভালো বুঝবে তাই করো। আসো খাবে। তোমার ছেলে মেয়েদের কথা তো বলতে পারবো না, কে কখন খায় না খায়। চলো। রাত 10টার সময় আরহামের জ্ঞান ফিরে আসে। তাকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়েছিল। পায়ে এতটা না লাগলেও পিঠে যে বাড়িটা মারছে সেটার কারণে ফুলে উঠছে অনেকটা। আরহাম চোখ খুলে ঈশানকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সেটা দেখে ঈশান একটা হাসি দেয়। আরহাম হালকা সুরে বলে, দেশে কবে আসলি? আজকেই আসলাম, তোকে ফোন দিছিলাম, রিসিভ করিস নাই তো। এসব বাদ দে, আগে বলতো তোর এই অবস্থা কিভাবে হলো আর কে করলো এইসব? কে আবার? আমার এক্স। জয় থতমত খেয়ে যায় আরহামের কথা শুনে। শ্রেয়া তার এই অবস্থা করছে? ঈশান ভ্রুকুচকে ফেলে। একটা মেয়ে এভাবে মারতে যাবে কেন? তাই নিজের মধ্যে সন্দেহ চেপে ধরে রাখতে না পেরে আরহামের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, একটা মেয়ে এইভাবে মারবে কেন? ব্রেকআপ করছিস সেই জন্য নাকি? না। আরহামের মুখে না শুনে কিছুটা বিরক্ত হয় ঈশান। তাহলে কেন মারবে সে বুঝতে পারে না। অযথা তো কেউ কাউকে মারতে যাবে না। তাই ঈশান আবারও বলে, তাহলে? সকালে কলেজে সবার সামনে তার টপস ছিঁড়ে দিছিলাম সেজন্য। সেটা নাকি গায়ে লাগছে খুব, অপমান হয়েছে, তাই আমার শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে আদর করে দিল। হোয়াট? ছি আরাম, তোকে বন্ধু ভাবতেও লজ্জা করছে। একটা মেয়ের সাথে রিলেশনের নাটক করছিস, আবার সবার সামনে লজ্জায় ফেলতেছিস। বাহ বাহ। আর তার টপস ছেঁড়ার কারণ? তোকে কি ব্রেকআপের জন্য কথা শোনাইছে? না। বাল, তাহলে? শর্ট টপস পরে কলেজে আসতে দেখে রাগ লাগছে সেজন্য। জানিস তো আমি শর্ট জামা পছন্দ করি না। কলেজে কি আর কেউ তার থেকে শর্ট জামা পরছিল না? ছিল। তাহলে? আমার রাগ লাগছিল সেজন্য। হঠাৎ করে চরে শব্দ হয়। জয় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। সে খুব ভালো করেই জানে চরটা আরহামের গালে পড়ছে। ঈশান মেয়েদের অসম্মান করা একদম পছন্দ করে না। তার উপর আরহাম তো মেয়েদের সাথে মিশে না, কিন্তু হঠাৎ এমন ভাবে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করায় ঈশানের রাগ আরো বেশি হয়। আরহাম ধীর কণ্ঠে বলে, সরি দোস্ত, আমি বুঝতে পারি নাই। তুই তো জানিস আমি এমন ছেলে না, কিন্তু মেয়েটার এমন পোশাক দেখে আমার রাগ উঠছিল। 1 মাস কথা বলছিলাম সেজন্য হয়তো এমন ড্রেস পরা দেখে খারাপ লাগছে। আচ্ছা বুঝলাম, মেয়েটার সেটার জন্য তোকে থানায় নিয়ে গিয়ে মারছে। বাহ, মেয়েটার পরিচয় কি? নাম ছাড়া কিছু জানি না।
বাল জানিস, জয় আমাকে বাসায় ফেলে দিয়ে আয় তো, বাল যা। আমি বাসায় যাই, অনেক আগে দেশে আসছি, এখনো মা বাবার সাথে দেখা করা হয়নি। ঈশান, আরাম, একটা কথাও না, বাসায় যা, কাল কথা হবে। ঈশান আর কোনো কথা না বলে বাসায় চলে যায়। জয় আরহামকে নিয়ে তার বাসায় রেখে আসে। ঈশান বাসায় এসে মা বাবার সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে নিজের রুমে গিয়ে গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। শ্রেয়ার সাথে আর কথা হয় না। শ্রেয়া সেই এসে ঘুমিয়ে গেছে, আর ওঠার নাম নেয়। ঈশানও আর বোনের ঘুমটা ভাঙায় না। পরে কিছু একটা মনে করে আরহামকে মেসেজ করে। কি করিস? এই তো সোফায় চিত হয়ে বসে আছি। কেন, ঘুমাবি না নাকি? আরে ভাই, শুতে পারলে তো ঘুমাবো, পিঠের অবস্থা শেষ। আমার শুতে গেলেই ও মাগো বলে চিল্লাতে হচ্ছে। শয়তান মেয়ে আমার পিঠের হাড় ভাঙছে। হয়েছে, মেয়েটার নাম ছাড়া আর কিছু বলতে পারবি? তুই কি মেয়েটাকে জেলে দিবি নাকি? আরে মেয়েটা মনে হয় পুলিশের লোক, না হলে আমাকে থানায় নিয়ে গিয়ে মারতে পারতো না। চুপ, একবার বলছি নাকি যে মেয়েটাকে জেলে দিব? দেখতে চাই আমার প্রাণপ্রিয় বন্ধুকে এত আদর করে কোন মেয়ে দিল? হারামি একটা, নাম ছাড়া নাম্বার আর আইডি দিতে পারবো? দে। আরহাম নাম্বার কপি করে ঈশানের মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। নাম্বার দেখে ঈশান ভ্রুকুটি উঁচু করে কিছুটা ভাবতে থাকে। তারপর আরহাম আইডি লিঙ্ক দিলে আইডি ঘুরে এসে ডাটা অন করি ঝট করে বিছানা থেকে উঠে পড়ে আর দৌড় লাগায় শ্রেয়ার রুমে। উফ, শ্রেয়া যেন কিছু করে না বসে। এই মেয়েটাকে নিয়ে সুখ হলো না আমার। আল্লাহ, শ্রেয়া যেন ঠিক থাকে। ঈশানের এখন কান্না পাচ্ছে। তার বোন কতটা আবেগী সেটা তার থেকে বেশি কে জানে। কারণ শ্রেয়ার তো একটা অতীত আছে। 1 মাস রিলেশন করলেও দেখা গেল সে এই 1 মাসেই হয়তো আরহামকে ভালোবেসে ফেলছে। কারণ শ্রেয়া কখনো রিলেশন করবে না সেটা ঈশান জানে। যেহেতু রিলেশনে জড়িয়ে গেছে, হয়তো সত্যি আরহামকে ভালোবাসে। ঈশানের এখন রাগ উঠছে। আরহামের ভুলের জন্য তার কলিজার টুকরা বোনটার কিছু হয়ে গেলে তো সে বাঁচবে না। আরহাম যে নাম্বার আর আইডি লিঙ্ক দিচ্ছে সেটা তার চিনতেও সুবিধা হয়নি। সেটা তো তার প্রাণ প্রিয় বোনের। ঈশান জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। যখন দেখলো শ্রেয়া দরজা খুলছে না, তখন দরজা ভাঙার জন্য রেডি হয়। যখনই দরজা লাথি মারবে, সাথে সাথে দরজা খুলে যায়। ঈশান দরজা লাগিয়ে দিয়ে শ্রেয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। শ্রেয়া কিছু বুঝতে না পেরে ঠোঁট উল্টিয়ে বলে, ভাইয়া কি হয়েছে, তুই কাঁদতেছিস? কই না তো, এতক্ষণ সময় লাগে তোর দরজা খুলতে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? ভয় পাবি কেন? আমি মারা গেছি নাকি? অদ্ভুত তো, ঘুমিয়ে পড়েছিলাম। তুই কাঁদছিস কি এতক্ষণ? চোখে মুখে পানির ছিটা দিয়ে দরজা খুলছিস, তাই না? আমাকে একদম মিথ্যা বলতে যাবি না। এত সহজ কাউকে না চিনে প্রেমে পড়লি, আবার কি হবে? একবার ভুল কবার করবি? প্রেমে পড়ি নাই ভাইয়া। আমি কি আবার নতুন করে কাউকে ভালোবাসতে পারি নাকি? তুই হয়তো ভাবতেছিস আরহামকে আমি ভালোবাসি, কিন্তু না, এর পেছনে কারণ ছিল। চিন্তা করিস না, আরহামের জন্য খারাপ লাগছে না আমার। ভুলে যাবি কবে অতীত? পারি না ভাইয়া। আরহাম ভাইয়ের ব্যবহার আমার অতীতকে মনে করায় দিল। আর সরি, জানতাম না আরহাম ভাইয়া তোর বেস্ট ফ্রেন্ড। আমি ভাবছি তুই হয়তো আরামকে ভালোবেসে ফেলেছিস, সেই জন্যই ভয় লাগছে কিছু আবার করে না বসিস। তাই তো এভাবে তোকে বিরক্ত করলাম। পাগল হয়েছিস? আর কাউকে বলবি না, এটা সিক্রেট বলি তোকে। সেদিন আমাকে ও ডেয়ার দিয়েছিল যে আজকে যে প্রপোজ করবে তাকে একসেপ্ট করতে হবে, আর সেই সুবাদেই। ভয় পাইয়ে দিচ্ছিলিস। ভাবিস না সব ঠিক হয়ে যাবে, তোর জন্য অনেক কিছু নিয়ে আসছি, কাল সকালে দেখিস। ভাই একটা কথা রাখবি, বল। আরহাম ভাইয়া যেন না জানে আমি তোর বোন, না হলে হয়তো তোর সামনে লজ্জায় আসতে পারবে না। তোকে সেটা ভাবতে হবে না, আমি সেটা ম্যানেজ করে নিব। তুই ঘুমা। গুড নাইট। শুভরাত্রি। শ্রেয়া ঘুমিয়ে যাওয়ার পর ঈশান শ্রেয়ার গা থেকে কাঁথাটা সরিয়ে দিয়ে দরজা হালকা ভিড়িয়ে দেয়। তারপর নিজের রুমে গিয়ে স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। যতই গরম হোক, শ্রেয়া কাঁথা ছাড়া ঘুমাতে পারে না। ঈশান ফোনটা হাতে নিয়ে দেখে আরহাম অনেকগুলো মেসেজ করছে। তার মধ্যে একটা মেসেজ হলো, কিরে ভাই, তুই কি এই বদ মেয়েটাকে চিনিস? মেসেজ দেখে ঈশানের হাসি পায়। বদ বলে, তাও তার বোনকে। আরহাম যদি জানে শ্রেয়া ঈশানের বোন, তখন তার রিয়াকশন কেমন হবে? ঈশানের খুব ইচ্ছে করতেছে সেটা দেখার জন্য। মেয়েটার সাথে কলেজে এমন ব্যবহার করছিলি কেন রে? তুই কি কোনোভাবে সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়ছিস? কি বলিস এসব?
ঈশানের মেসেজ দেখে আরহাম ভরকে যায়। সে ওই পাগল ছাগল মেয়েটাকে ভালোবাসতে যাবে কোন দুঃখে, যে মেয়ে জামা ছেঁড়ার জন্য জেলে দেয়। তাকে কিভাবে সে ভালোবাসবে? আচ্ছা, যদি ভালো না বাসে তাহলে এমন ড্রেসে দেখে তার রাগ উঠছিল কেন? ঈশান আবারও বলে, কি বলি বুঝিস না? যদি নাই ভালোবাসিস তাহলে টপস পরা দেখে রেগে গেছিলিস কেন? আর ভাই, টপস এখন সবাই পরে, তুই যেটা নিয়ে রাখবি সেটা অযথা। শালা তুই কি চাস নিজেও জানিস না। ভাগ শালা, আমি কেন ভালোবাসতে যাবে এমন পাগল মেয়েকে? পাগল মেয়ে মানে? পাগল নয় তো কি? হ্যাঁ, যে সামান্য কারণে জেলে দেয় তারে কোন পাগলে ভালোবাসবে? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। ঈশান রেগে ডাটা অফ করে অফলাইনে যায় আবার। আরহাম হাঁ হয়ে মেসেজের দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে পাগল বলাই ঈশান এমন খেপে গেল কেন? না, এভাবে চলতে থাকলে আমি কোনোদিন জানি মরে যাব। 3 বন্ধু মাস্টারি করার জন্য উঠে পড়ে লাগলাম, কিন্তু জয় আর আমি ডিগ্রি কলেজে জব পেলেও তো ঈশান মহিলা কলেজে জয়েন করছে। না, 3 জন একসাথে থাকলে ভালো হতো। আরহাম বিড়বিড় করতে করতে কখন ঘুমিয়ে পড়ছে বুঝতে পারে না। সকালে মায়ের ডাকে তার ঘুম ভাঙে। নতুন জবে জয়েন করছে, সেজন্য না গেলেও হবে না, তাই কোনো রকম খাওয়া দাওয়া করে বাইক না নিয়ে রিক্সা করে আজকে যায়। গাড়িতে চালাতে গেলে অসুবিধা হবে তার। আরহাম কলেজে গিয়ে দেখে জয় আগে থেকে এসে বসে আছে। জয় আরহামকে দেখে অফিস থেকে বাইরে যায়, গিয়ে দুইজন গল্প করতে থাকে। অন্যদিকে সকালে শ্রেয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যায়। তখন তার বাবা কিছুটা গম্ভীর গলায় বলে, ঈশান, শ্রেয়াকে সাথে করে নিয়ে যাও কলেজে, আর আসার সময় একসাথে আসবা, মনে থাকে যেন। তোমার যতই কাজ থাক না, ওকে বাসায় নিয়ে যাওয়া আসার দায়িত্ব এখন থেকে তোমার। বাবার এমন কথায় শ্রেয়া খাওয়া বন্ধ করে দেয়। সে ফ্রেন্ডের সাথে যাবে এক জায়গায়, দুজনের বাসা। না হয় ভাইয়ার সাথে যাবে কেন? বাবা, আমরা দুজন একসাথে যাই তো, তাই ভাইয়ার সাথে আমি যাব না। আর ভাইয়া তো মহিলা কলেজে জয়েন করছে, তাই না? না, তোমার ভাইয়ার ট্রান্সফার করাইছি আমি, ওর জায়গায় অন্য একজনকে দিয়ে ওকে তোমার কলেজে জয়েন দিছি। 3 বন্ধু একসাথে একই কলেজে? এ হুলাল্লা লুলু। শাহিন চৌধুরী ছেলের দিকে রাগি চোখে তাকায়। এত বড় ছেলে কোথায় কি করতে হয় জানা নেই হয়তো, নয়তো খাবার টেবিলে কেউ এইভাবে আমলা মার্কা ডান্স দেয়। ঈশান বাবার থেকে চোখ নামিয়ে খেয়ে শ্রেয়াকে নিয়ে গাড়ির কাছে যায়। গাড়িতে যাবি নাকি বাইকে? গাড়িতে যাব, কারণ তুই আমাদের দুজনকেই নিয়ে যাবে। আমি আর নুসরাতকেও সাথে নিব। ভাইয়া, আমি ওকে আমাদের গাড়িতে নিলে তুই কি রাগ করবি? না, এক জায়গায় যখন যাবি তাহলে রাগ দেখিয়ে লাভ নাই। ও কোথায় আসবে বল? তুই যা, বাইরে নুসরাত দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ির চাবি দে, নিয়ে আসতেছি। তুই? ভাইয়া প্লিজ, আমিও গাড়ি চালাতে পারি, তুই সাথে না থাকায় গাড়ি চালাতে দেয় না বাবা। প্লিজ, এখন তুই আছিস, আমি গাড়ি চালাই। আচ্ছা, এই নে চাবি। ঈশান বাহিরে গিয়ে দেখে নুসরাত দাঁড়িয়ে আছে। ঈশান তার সাথে কিছুক্ষণ কথা বলে। এর মাঝে হর্নের শব্দে সবাই গাড়ির দিকে তাকায়। ড্রাইভারের জায়গায় শ্রেয়াকে দেখে নুসরাত এক্সাইটেড হয়ে যায়। তারা অনেক শখ গাড়ি চালানোর, কিন্তু শ্রেয়া শিখিয়ে দেয় না। নুসরাত দৌড়ে শ্রেয়ার পাশের সিটে বসে পড়ে। ঈশান বাঁকা হেসে নিজের হাসিটা লুকিয়ে হালকা ধমক দেয় নুসরাতকে। পেছনে বস, আমি শ্রেয়ার কাছে বসতেছি। গাড়ি চালাতে অসুবিধা হলে তুই ওকে সাহায্য করতে পারবি না। নুসরাত কিছু বলবে, কিন্তু তার আগেই ঈশান আবারও ধমক দেয়। কি বললাম, কানে যায়নি? নুসরাত শ্রেয়াকে ঈশানের বিরুদ্ধে কিছুক্ষণ মামলা দেয়। ঈশান নুসরাতের সব কথাই শুনতে পায়, তবে কিছু না বলে শ্রেয়ার পাশের সিটে বসে পড়ে। শ্রেয়া গাড়ি ঘুরিয়ে কলেজের রাস্তায় যায়। শ্রেয়া কলেজ পাওয়ার 2 মিনিট আগে গাড়ি দাঁড় করায়। ঈশান শ্রেয়ার দিকে তাকিয়ে নামিয়ে পড়ে। সে জানে তাকে কলেজে এই গাড়িতে নিয়ে যাবে না, কারণ শ্রেয়া চায় না সবাই জেনে যাক ঈশান তার ভাই। আরাম, ওটা ঈশান না? আরে হ্যাঁ, কিন্তু ঈশান এখানে কি করে? সেটাই তো, চল তো দেখি। আমি হাঁটতে পারবো না। ধীরে নাম ভাই, ফার্স্ট ক্লাস এই তলায় আছে, তাই নিচে আর নামবো না কষ্ট করে। আরহাম হাতের ইশারায় ঈশানকে 2 তলা আসার জন্য ইশারা করে। ঈশান সেদিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বুঝাই যাচ্ছি। নুসরাত অবাক হয় শ্রেয়ার কথা শুনে। শ্রেয়া ওকে আরহামকে মারার কথাটা শোনায়। নুসরাত হা হয়ে তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। মেয়েটা আরহামকে থানায় নিয়ে গিয়ে মারছে। বাপরে! শ্রেয়া ওর হা হয়ে থাকা মুখ দেখে বিরক্ত হয়ে উল্টো মুখ হয়ে হাঁটতে লাগে।
তখন আরহাম জোরে আহ বলে চিল্লিয়ে ওঠে। ঈশান আর জয় দৌড়ে আরহামের কাছে আসে। শ্রেয়া শব্দ পেয়ে ঠিকভাবে ঘুরে পায়ের দিকে তাকিয়ে দেখে আরহামের সাথে ধাক্কা খাইছে সে, আর আরহাম পা ধরে বসে আছে। ঈশানের খুব হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা চেপে রাখে। এই মেয়ে, সমস্যা কি তোমার? কালকে লাঠির বাড়ি মেরে শান্তি হয়নি, আজকে আবার ধাক্কা দিয়ে পা ভেঙে ফেলছো। হ্যাঁ, এই তার ছেঁড়া মেয়ে, চোখ কোন দিক দিয়ে হাঁটো? আরহাম রাগী কণ্ঠে শ্রেয়াকে কথাগুলো শোনায়। শ্রেয়ার রাগ উঠলেও কিছু একটা ভেবে মুখে হাসি টেনে বলে, ওমা, আপনি কানা নাকি? আমি কোন দিক দিয়ে তাকিয়ে হাঁটছিলাম, দেখেন নাই? হ্যাঁ দেখছি তো, পেতনির মতো উল্টো হয়ে। হ্যাঁ, তাহলে দেখেও শুনতে চান কেন? নাকি মেয়েদের সাথে কথা বলার জন্য ছটফট করছেন, কোনটা? চুপ, একটা কথাও না। বেয়াদব মেয়ে, স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা পাওনি? না গো, তুমি একটু শিখিয়ে দিও তো। শ্রেয়ার গা ছাড়া ভাব দেখে আরহাম রেগে যায়। চড় মারার জন্য হাত উঠাবে, তখন ঈশান হাতটা ধরে। নুসরাত ঈশান ভাইয়া বলে ডাকতে যাবে, তখন শ্রেয়া চোখ গরম করে তাকায়। সেজন্য কিছু বলতে চেয়েও বলতে পারে না। ঈশান, হাত ছাড়, এই মেয়েকে আমি খুন করব। আরাম ছাড়, বাচ্চা মেয়ে। আমাদের হাতে আর সময় নাই, চল, ক্লাস নিতে যাওয়া লাগবে। ঈশানের জন্য আজ বেঁচে গেলে, এরপর সামনে পড়লে খুন করব। ঈশান জয় আর আরহামকে তাদের ক্লাস নেওয়ার জন্য যেতে বলে। শ্রেয়া আবার কিছু মনে করে হালকা চিল দিয়ে আরহামের উদ্দেশ্যে একটা কথা বলে। তাতেই আরহাম নিজের পকেট থেকে একটা পেন ছুঁড়ে মারে শ্রেয়ার দিকে। এই মেয়ে, আজকে আবার এমন শর্ট জামা পরে আসছো কেন? এই আরহাম কিন্তু এসব একদম পছন্দ করে না। এই মেয়ে, আবার কিন্তু তোমার জামা ছিঁড়ে দিব। শ্রেয়া নিজেই আরহামকে ব্যঙ্গ করে কথাগুলো বলে। জয়, ঈশান আর নুসরাত হাসতে হাসতে পড়ে যেতে থাকে। ঈশান তিনতলায় যাচ্ছিল, তখন শ্রেয়ার কথাটা শুনে ফিক করে হেসে ওঠে। তারপর নুসরাতের দিকে তাকিয়ে নিজের চোয়াল শক্ত করে সেখান থেকে চলে যায়। আর শ্রেয়ার এমন কথায় আরহামের অনেকটা রাগ উঠে যায়। তাই নিজের শার্টের পকেট থেকে পেন বের করে মাথা তুলে শ্রেয়ার দিকে ছুঁড়ে মারে। শ্রেয়া সেটা ধরে হাসতে হাসতে নিজের ক্লাসে চলে যায়। জয়ের খুব হাসি পাচ্ছে মেয়েটার এমন কথা শুনে। ঈশান আরহামের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে ধীর কণ্ঠে বলে, এই মেয়ে, এইসব কি ধরনের জামা পরে আসছো? হ্যাঁ, আরাম এইসব পছন্দ করে না, ছিঁড়ে ফেলবো কিন্তু এবার। ও ঈশান জোর পায়ে ক্লাস ঢুকে পড়ে। আরহাম হাবলার মতো তাকিয়ে থাকে ঈশানে যাওয়ার দিকে। শেষে কিনে ঈশানও তাকে ব্যঙ্গ করলো। এখন নিজের উপর তার খুব রাগ হচ্ছে। শেষে ঈশানও আমাকে এভাবে বলল। এই মেয়ে তো সবার মাথা বশ করে নিচ্ছে। না, এভাবে চলতে থাকলে আমি মুখ দেখাতে পারবো না। মেয়ে, তোমার মুখের কথা বুলেটের চেয়েও বেশি ক্ষত করে। তবে কি ক্ষত করছে জানো? আমার মন। হ্যাঁ, আমি ক্ষত হয়েছি। যাই ক্লাসে, সময় হয়ে গেছে। পরিচয়: আরহাম খান, মা গৃহিণী, বাবা একটা কোম্পানির বিয়ে পদে আছে। পরিবারে মা বাবা আর আরহাম ছাড়া কেউ নেই। নুসরাত মা বাবার একমাত্র সন্তান। তার কাজ ঈশানের সাথে সবসময় রেগে থাকা। যদি বলো আমার কাছে কি আছে, তাহলে আমি বলবো আমার কাছে এক ছেঁড়া টপস আছে, যেটা আমার পাগল স্যার ছিঁড়ে দিচ্ছে। পাগল বলার কারণ কি নুসরাত জানিস? কি? সাইকোলজির শিক্ষক মানেই পাগল। আর যদিও আমি সাইকোলজি স্টুডেন্ট, কিন্তু আমি পাগল না। আরহাম স্যার পাগল। আমার কাছে পাগলের দেওয়া ছেঁড়া জামা আছে। জাস্ট স্টপ শ্রেয়সী, সব কিছুর একটা লিমিট থাকে। আমি তোমার শিক্ষক, সেজন্য ভদ্রতা বজায় রাখতে শিখো। সেই সকাল থেকে অনেক করছো, আর একটা কথা বললে নদীতে চুবাবো। কলেজ শেষে যখন শ্রেয়া গাড়ির কাছে যাবে, তখন আরহামকে দেখে একটু মজা নেওয়ার কথা ভাবে। আর যেই ভাবা সেই কাজ শুরু করে দিচ্ছে। আর আরহাম সেটা শুনতে পেয়ে রেগে যায়। পাশ থেকে ঈশান বলে, শ্রেয়া, যা হওয়ার হয়েছে, বাদ দে না। আরাম একটু রাগী, সেই জন্য ভুল করে টপস ছিঁড়ে দিচ্ছে। আর তুমি এটার জন্য ওকে থানায় নিয়ে গিয়েছিলে, মেরেছো অনেক, তাও কি এই রকম কথা শোনাতে থাকবা? পুরো কলেজের সামনে আমার জামাতে হাত দেওয়ার সাহস যে দেখায়, সে শরীরে হাত দেওয়ার সাহস দেখাবে না, এটা কি হতে পারে? সেই জন্য আগেই সাবধানে থাকতে বলবেন। এরপর যদি নিয়ে যেতে হয়, মৃত্যু আরহাম হয়ে ফিরে আসবে। বাল, যা তো, কি করবি দেখে নিব। বেশি কিছু করি নাই, সেজন্য ভাব নিচ্ছ? হ্যাঁ, তুমি জানো আমার বেস্ট ফ্রেন্ড ঈশান, ও কিন্তু এসআই এর ছেলে। তো তোমাকে জেলে দিতে সময় লাগবে না।
সিরিয়াসলি? শ্রেয়ার দিকে চোখ গরম করে তাকায় নুসরাত। সে একটু ঝগড়া করতে যাচ্ছে আর শ্রেয়া এখানে সিরিয়াসলি মারাচ্ছে। পিছনে ঈশান দাঁড়িয়েছিল। একবার নুসরাতের দিকে তাকিয়ে দেখে আর ভাবে তাকে তো এক ঈশান পাত্তা দিচ্ছে না, আর হাজার ঈশান পিছনে পড়ে থাকে। ঈশানের হাসি পায় খুব। শ্রেয়ার দিকে তাকিয়ে চলে যাওয়ার জন্য ইশারা করে। আরহাম শ্রেয়ার যাওয়ার দিকে তাকিয়ে বলে, মেয়ে পালিয়ে যাচ্ছ কেন? পারবা না আমাদের সাথে, বুঝে গেছো তাই না? আরাম, ভালো হচ্ছে না কিন্তু। আমরা শিক্ষক আরাম, স্টুডেন্টদের সাথে এমন ব্যবহার করতে হয় না। আর তুই তো প্রথম দিন থেকেই যা শুরু করেছিস। পালিয়ে যাচ্ছে কেন? লাগতে আসছিল তো। শোনো মেয়ে, আমি কিন্তু মোটেও ভালো ছেলে না। হতেই পারে এবার যদি জামা ছিঁড়ে দেই তাহলে দেখো, এবার আবার তোমার শরীরে কঙ্ক না লাগিয়ে দেই। পাগল ছাগল তো এসব করতে পারে খুব। বাসায় খাইতে দেয় না, তাই কলেজে এসে মেয়েদের শরীরে জামা খায়। ঈশান জোরে চিল্লিয়ে ওঠে। শ্রেয়া ধরফরিয়ে গাড়ির কাছে গিয়ে গাড়ি নিয়ে আসে। নুসরাত তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। ঈশান জয় আর আরহামের সাথে হালকা কথা বলে বাহিরে আসে। কিছুটা দূরে শ্রেয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশান এসে দেখে সবাই চুপচাপ আছে। ঈশানও কিছু না বলে শ্রেয়াকে গাড়ি চালাতে বলে। শ্রেয়া মুখ বুঝে ড্রাইভ করতে থাকে। শিক্ষকের রাগ থাকতে নেই ভাইয়া, তুমি আরহাম আর জয় স্যারকে বলে দিও। তুমি তো জানো শ্রেয়া কেমন। আরহাম স্যার নিজে এসে ঝগড়া শুরু করেছিল। ঈশান একবার নুসরাতের দিকে তাকায়। মেয়েটা ফ্রেন্ডকে বাঁচানোর জন্য দোষ কার ঘাড়ে নিচ্ছে, কিন্তু ঈশান তো সবটাই দেখছে। শ্রেয়া নিজ থেকেই লাগতে গেছিল। আমি তোমার কাছে রাখবো আর মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আর সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে আর কোনো চিন্তা আমার। আমি তোমার কাছে রাখবো আমার মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আর সারা দিনটা তো আমার। গাড়ি চালাতে চালাতে গানটা চালু করে দেয় শ্রেয়া। আনমনা হয়ে গাড়ি চালাচ্ছে দেখে ঈশান শ্রেয়াকে এই পাশে আসতে বলে নিজেই গাড়ি চালাতে থাকে। প্রায় 20 মিনিট পর তারা বাসায় আসে। শ্রেয়া কারোর সাথে কোনো কথা না বলে রুমে গিয়ে গোসলে ঢুকে পড়ে। হঠাৎ করে মেয়েটার আবার কি হয়ে গেল? গাড়ি চালানোর সময় কাউকে দেখছে হয়তো, কিন্তু কাকে দেখলো আমি তো বুঝতেই পারলাম না। ও সেই মেয়েটা হুটহাট কি করে আল্লাহ জানে। সে আর কি হয়েছে আমি তো জানি না। যাই হোক, বাসায় যা আর বিকালে আমাদের বাসায় আসিস। শ্রেয়া আর তোকে নিয়ে ঘুরতে যাব। নুসরাত তো সেই খুশি। কতদিন থেকে যে এই সুযোগ খুঁজছে, কিন্তু ঈশান তো তাকে পাত্তা দেয় না। আজ সুযোগ পেয়ে হাতছাড়া করবে নাকি? ঈশান নুসরাতের হাসি মাখা মুখ দেখে বলে, তুই যে ঢিলা, লেট করে আসলে রেখে চলে যাব। জানিস তো আমি এমন ঢিলামো পছন্দ করি না। আপে, নো প্রবলেম। আমি এই যাব, গোসল করে রেডি হয়ে এখনই আসবো। তাহলে তো দেরি হবে না, তাই না? ঈশান হালকা হাসে। এদিকে জয় আরহামের কাছে ফোন দিয়ে বলে, এখানে রেগে থাকবি আরহাম? যা হবার হয়েছে, বাদ দে। আর লাগতে যাস না মেয়েটার সাথে। দেখতে পারছিস না কেমন হতে পারে মেয়েটা। সরি সেদিন আমাদের জন্য তোর এই। না না, ঠিক আছে। দরকার হলে আরো ডেয়ার দিস। আর দেখিস এবার যেন মেয়েটা মন্ত্রীর মেয়ে হয়। সে আবার আমাকে আর্মি দিয়ে মাইর খাওয়াবে, সমস্যা নাই। জয় ফোন করে আরহামের কাছে ভাবে একটু সান্ত্বনা দিবে, কিন্তু আরহাম তো আছে রেগে। জয় কিছুটা সংশয় নিয়ে বলে, তুই কেন এত হাইপার হচ্ছিস রে আরহাম? এটা তো তেমন কিছু না। মেয়েটা এমনি তোকে রাগানোর চেষ্টা করছে। তুই চুপ থাকবি, তাহলে দেখবি মেয়েটা নিজ থেকে থেমে যাবে। আমাকে পাগল বলার সাহস কই পাইও? আর দেখলি ঈশান একটা কথাও বলে নাই। ও যদি কিছু বলতো তাও না। শালা আজ পর্যন্ত ওর বাসায় নিয়ে যায়নি আমাদের। জানিসই তো কোনো নিয়ে যায়নি। বাদ দে, বলছে তো একদিন নিয়ে যাবে। আমার রাগ উঠে ভাই। ও তো আমাদের সবার বাসায় আসছে, অথচ ওর বাসায় যায়নি। ওর বোন কি এখনো ছোট আছে? আমরা নাকি ওর বোনের সাথে ভুলিয়ে ভালিয়ে প্রেম করব? আর বলিস না জয়, আমিও দেখব ঈশানের বোন কত সুন্দরী। আমাদের কি ঠেকা পড়ছে ওর বোনের সাথে প্রেম করার? শালা ভয়েই ওর বাসায় নিয়ে যায় না।
থাক, এবার ওর পিছু নিয়ে ওর বাসায় যাব। কেমন হবে বলতো? সারপ্রাইজ দিব, সারপ্রাইজ। ইয়ো বন্ধু ইয়ো, তাহলে হয়ে যাক। শ্বশুর বাড়ি যাবো আমরা। শোন, কি এমন ভাব নিব যেন আমরা ঈশানকে চিনি না, কিন্তু ঈশানের মায়ের কাছে বলবো ঈশানের বোন তোকেও ঠকাইছে, আমাকেও। কেমন হবে বল? আরহামের প্ল্যান শুনে জয় কেসে ওঠে। পাগল কি তাহলে শ্রেয়া তাকে এমনি বলছে? এইরকম করলে তো ঈশান নিজেই জেলে ঢুকাবে। আরাম, তুই পাগল হয়েছিস? কি সব বলছিস? আমি এসবে নাই ভাই। আরে বাল, আমরা তিনজনই সেই ন্যাংটা কালের বন্ধু, তবুও ওর বাসা দেখি নাই। তো প্রথমবার যাব, একটু অন্যরকম কাহিনী তো করতে হবে তাই না, যাতে সারা জীবন আমাদের কথা মনে থাকে ওর। তা ঠিক, কিন্তু ভাই ইশাল যদি পিঠে লাথি বাড়ি দেয়, তুই আগে শাশুড়ি শাশুড়ি বলে পায়ে পড়িস, তারপর আমি ওকে। ওকে, আর মারবে না বস, আমি তো অসুস্থ তাই না? আরহাম হালকা হেসে বলে। তারা দুজন কি কি করবে প্লেন করে নেয়। দুজনই প্লেন করতে গিয়ে নিজেরাই হেসে কুটি কুটি হয়। কাল কি হবে সেটাই ভাবছে। আসলে তারা কি জানে সারপ্রাইজ দিতে এসে নিজেরা সারপ্রাইজ হয়ে যাবে। বিকালে শ্রেয়া আর নুসরাত দুজনে মিলে মার্কেটে বেরিয়ে পড়ে, সাথে ঈশান আছে। শ্রেয়া নিজেই ড্রাইভ করছিল, তখন সামনে থেকে একটা ট্রাক আসে। শ্রেয়া ব্রেক কন্ট্রোল করতে না পেরে ব্যাক সাইড নিয়ে একটা রাস্তায় ঢুকে পড়ে। আর তখন জানতো না সবচেয়ে বিপদ সেই রাস্তায়। আরহাম টিউশনি ছেড়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল, তখন পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়। গাড়ির সাথে হালকা ধাক্কা খায়, কিন্তু শরীরে ব্যথা থাকার কারণে এখন আর মাটি থেকে ওঠার ক্ষমতা হচ্ছে না তার, তাই চিল্লিয়ে ওঠে। শ্রেয়া তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখার চেষ্টা করে কার সাথে ধাক্কা লাগছে। সামনে আরহামকে দেখে বিরক্ত হয় আর বলে, তাই তো বলি, আমি তো অ্যাক্সিডেন্ট করার মেয়ে না। অশুভের দেখা যে, সেজন্য আমার এত সুন্দর গাড়িটা এক পাগলের সাথে ধাক্কা খেলো। এই মেয়েই, তুমি কি আমাকে একদম মেরে ফেলার প্ল্যান করছো? সেই সকালে একবার ধাক্কা মারছো, এখন এই ধাক্কা জোরে লাগলে আমার তো 40 বের হতো। হলে হতো, সেটা তো ভালোই হতো। অনেক দিন থেকে কারো মিলাদ খাওয়া হয়নি, আপনি মরলে অন্তত একটা দাওয়াত পেতাম। দুই শয়তান তাহলে এক জায়গায়। ঈশান, তুই এই শয়তান পাগল ছাগল মেয়েদের সাথে কি করিস? এই সত্যি করে বল, এই মেয়েগুলোর সাথে একই গাড়িতে তুই কি করিস? ঈশান গাড়ি থেকে বের হয়, তারপর আরহামকে উঠিয়ে গাড়ির একটা সিটে বসিয়ে দেয়। বেচারা ব্যথায় নড়তে পারছে না আর। ঈশান কি বলবে সেটা মনে গেঁথে নেয়, তারপর মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, এই মেয়ে, আমাদের হসপিটালে নিয়ে চলো, নাকি এইভাবে মেরে ফেলবে? হ্যাঁ, মন চাচ্ছে কলা টিপে মালি দুটোকে। একটা তো আবাইলে আর একটা পাত্তাই দেয় না, এই সুযোগে মেরে দেওয়ার। ঈশান, সত্যি করে বল, এই মেয়েগুলোর সাথে তুই কি করছিস? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। শোন বলি তাহলে, আমি একটু আগে বিকালে বাইরে বের হলাম যে একটু ঘোরাঘুরি করব, তো তখন হুট করে এই মেয়ে দুটো আমার সামনে চলে এসে বলে, এই ছেলে, তোমার বন্ধু তো আমার ফ্রেন্ডকে অপমান করেছিল তাইটা, এবার তোমাকে কে বাঁচাবে? আজ তোমাকে নিয়ে গিয়ে বেঁচে দিব। দেখুন ম্যাম, আমি কিছু করি নাই, আমাকে নিয়ে যাবেন না প্লিজ, আমি তো আপনার ক্ষতি করি নাই। কত টাকা লাগবে বলেন, সব দিব। না, আমার টাকা লাগবে না। তুই তো আরহামের বেস্ট ফ্রেন্ড, তোকে মেরে দিলে আরহাম কষ্ট পাবে, আর তাতেই আমি হ্যাপি, কারণ এই ছেলেটা সবার সামনে আমাকে লজ্জায় ফেলেছিল। ওকে, দেখুন, আমি আরামকে আপনার কাছে এনে দিব, তবুও আমার ক্ষতি করবেন না। আমার না হয় বউ আমার জন্য কষ্ট পাবে, আর বাচ্চাগুলো বাবা না পেয়ে কান্না করবে। হো, তাতে আমাদের কি? আমরা আজ তোমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিব, আর পুলিশ ভাবে এটা কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট। নুসরাত আর শ্রেয়া অবাক হয়ে ঈশানের কথা শুনে। কত সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলতেছে। আরহাম অবাক হয়ে শ্রেয়াকে দেখে, এই মেয়েটা তার বন্ধুকে মেরে ফেলতে চাইছিল। আরহাম নিজের অবাক হওয়া কণ্ঠ নিয়ে বলে, তারপর এখানে কিভাবে আসলি তুই? তুই চাইলে তো পালিয়ে যেতে পারতিস। দুইটা মেয়ের থেকে বাঁচা কঠিন কাজ না। আরে না, আরো 4-5 জন ছেলে ছিল, তারা জোর করে আমাকে গাড়িতে উঠিয়ে দেয়, তারপর ওই দুটো মেয়ে আমাকে মারার জন্য এই দিক দিয়ে নিয়ে আসছিল। কি বলিস? তারপর এই রাস্তায় কেন? বড় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তোর দেখা পায়, আর মেয়ে দুটো তোকে এক ঢিল 2 পাখি মারবে, এই জন্য
আমাকে নিয়ে তোর গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চায়, কিন্তু আমি গাড়ির ব্রেক চেপে ধরার জন্য তোর এত লাগেনি। হোয়াট? কি বলিস রে তুই? আমার তো বিশ্বাস হচ্ছে না এই মেয়েগুলো এত কিছু করতে পারে। থ্যাঙ্কস দোস্ত, নয়তো আমাকে এরা মেরে দিত। আমাকেও তো মেরে দিত। এখন কই নিয়ে যাচ্ছে দেখ, আবার এই অন্য কোথাও না নিয়ে যায়। তুই পুলিশকে জানিয়ে দে, তোর বাবাকে বল আমাদের 2টা মেয়ে কিডন্যাপ করছে, তাহলে দেখবি এই মেয়ে দুটোর কি করে। আরাম একটা ভাব নিয়ে বলে। নুসরাত আর শ্রেয়া ঈশানের বানানো কাহিনী শুনে জ্ঞান হারাবার মতো হয়ে গেছে। মানে মানুষ এত সুন্দর করে মিথ্যা বলতে পারে, যেটা যেন ওরা জানতো না। শ্রেয়া একটা ক্লিনিকের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায়, তারপর ঈশান আর শ্রেয়া দুজনকে মিলে আরামকে কেবিনে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর যান, আজকের মতো দুজনকে ছেড়ে দিলাম। এরপর যদি আমার সাথে লাগতে আসেন তো একদম গাড়ির উপর দিয়ে চালিয়ে দেব। শ্রেয়সী, না, এটা তো ছেড়াতে না। কি মেয়ে মাইরি, একদম বোম্বে মরিচ। যাও যাও, ছেড়াতে না, যাও। জেলে যাওয়ার জন্য তৈরি হও। কে আমাদের জেলে দেবে শুনি? আপনার এই ফাটা কেষ্ট ঈশান নাকি? এ তো নিজেই একটা ছেঁড়া তেনা, আর কাকে ছেঁড়া তেনা বলছেন? হ্যাঁ, নুসরাত রেগে কথাটা বলে। ঈশানের তো মজাই লাগছে এদের ঝগড়া শুনে, তাই নিজেও একটু ঝগড়া করার জন্য প্রিপারেশন নিচ্ছে। তারপর গলাটা পরিষ্কার করে বলে, এই মেয়ে শোনো। এই ফাটা কেষ্ট বেল মাথা কি বলবি? হ্যাঁ বল শুনি, কি বলবি? মাথা চুল একটা রাখবো না বলে দিলাম। ওবায়দুল কাদেরের মতো মাথা নাড়া করে দিব কিন্তু, তারপর সেই মাথায় ঘোর পিটা বন্ধ। শ্রেয়া আর ঈশান হাঁ হয়ে নুসরাতের দিকে তাকায়। এই মেয়ে এসব কি বলছে? ঈশান কেসে ওঠে। এ কি ঝগড়া করবে? তার সামনে তো স্বয়ং ঝগড়ুটে রানী আছে। এই মেয়ে, তোমাকে কোন দিক দিয়ে ফাটা ক্ষীণ মনে হচ্ছে? হ্যাঁ, বাদর মেয়ে, বাদরের মতো গায়ের সাথে সবসময় লেগে থাকো কেন? যাও এখান থেকে, বাচ্চাদের কাছে গিয়ে দুধু খাও, গাছে গাছে ঝুলে বেড়াও। দেখ ভাই, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। নুসরাতের নাকের ডকা লাল হয়ে যায়, রাগে তার শরীর ঘিন ঘিন করছে। শ্রেয়া আর আরহাম ঈদের কাণ্ড দেখে হা হয়ে যায়। শ্রেয়া তো না পাচ্ছে হাসতে, না পাচ্ছে কাঁদতে। ওয়াক পচামে, আমি ছোট ছেলে তোমার ওইসব দেখার জন্য বসে নাই। তবে যদি দেখাতে চাও তাহলে একান্তভাবে দেখাতে পারো, এখানে সবার সামনে দেখবো না। শ্রেয়া শালী, এরে আমার সামনে থেকে সরা, নয়তো আমি কিন্তু। কিন্তু কি? হ্যাঁ, ঈশান হালকা হেসে বলে। নুসরাতের বেশি রাগ উঠলে কেঁদে দেয়। তাই হলো, রাগ কন্ট্রোল করতে না পেরে ঈশানের হাতে একটা কামড় বসায়, তারপর নাক মুছতে মুছতে কান্না করে। ভাই এটা এমন ঝগড়ুটে কেন রে? এ তো দেখি শ্রেয়সীর থেকেও আরো বেশি ঝগড়ুটে। আমি মোটেও ঝগড়ুটে না ওকে। শ্রেয়া রেগে বলে। আরহাম ভয়ে আর কিছু বলে না। এই যদি নুসরাতের মতো তাকে কামড় দেয় তাহলে সে সত্যি সত্যি পটল তুলবে। ঈশান হাতের দিকে একবার তাকায়, তারপর নুসরাতের দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। হাতে দাঁতের দাগ বসায় ফেলছে মেয়েটা। নুসরাত ঈশানের কাছে গিয়ে ঈশানের শার্টের হাতায় নিজের নাক মুছছে। ঈশান ওয়াক বলে দূরে সরে যায়। এই কাণ্ডে আরহাম আর শ্রেয়া জড়িয়ে হেসে ফেলে। মানেটা কি? নুসরাত ঈশানের শার্টে নাক মুছছে। ইয়াক, ছ্যা ছ্যা। এই মেয়ে, আমার শার্ট, ছ্যা ছ্যা, আমি এই শার্টটা আর পরবো না। ঈশান নিজের গা থেকে শার্ট খুলে ফেলে দেয়। আরহাম হাসতে হাসতে পাগল প্রায়। এবার নুসরাতের রাগ কমে যায়। চোখের পানি মুছে শ্রেয়াকে বলে, চল এখান থেকে, আমাদের কোনো কামই নেই, মার্কেট করতে হবে। এই গরুদের সাথে থাকা মানে নিজেকে গরু মনে করা। এই ছেমড়ি, কোথাও যাও? হ্যাঁ, চুপচাপ আমাদের নিজ নিজ বাসায় পৌঁছে দাও। আরামকেও তার বাসায় রেখে আসো। ঈশানের ইশারায় শ্রেয়া গাড়িতে গিয়ে বসে। ঈশান আরহামকে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। তারপর আরহামকে বাসায় রেখে তারা 3 জন মার্কেটে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর ঈশান চিল্লিয়ে ওঠে, গাড়ি ঠিক মতো চালাতে পারিস না? তখন যদি বড় কোনো দুর্ঘটনা হয়ে যেত তাহলে? সবসময় নিজের মতো চললে হয় নাকি? গাড়ি চালানোর সময় রাস্তায় নজর রাখতে হয়। আমার কি দোষ? সামনে থেকে ট্রাক এসে ধাক্কা দিতে চায়, আর আমি তো বুদ্ধি করে বাইপাসে গাড়ি ঢুকিয়েছিলাম, না হলে অ্যাক্সিডেন্ট হতো। সেটাই ভালো লাগতো, তাই না? আরে তুই, এই আমাকে তোর কোন দিক থেকে যেটা ফাটা কিষ্টু মনে হয়? আমি ওয়াবদুল
কাদের, তাই না? আর আর আমার শার্টে তুই নাক মুছে দিচ্ছিস। ইয়াক, ছ্যা ছ্যা। তো আমাকে রাখিয়ে দাও কেন? তোমার দোষ নেই, এইটুকু তোমার জন্য। বেশি কিছু করি নেই, এটা অনেক। পাত দিয়ে উড়ে দেয়নি, এটাই অনেক। আমাকে এই হাওয়া দিয়ে উড়াতে পারবি না নুসরাত। এসব একটা বোতলে ভরে তারপর নিজের মুখে মারিস। তোর এই গ্যাস কতটা সুগন্ধি। দেখো ভাইয়া, এবার কিন্তু সত্যিই বেশি হচ্ছে। তোমার মনে হয় পাত ছাড়ো না? আমি না হয় তোমাদের সামনেই ছাড়ছি, আর তোমরা আড়ালে তো একই বিষয়, তাই না? এই, তোরা দুজন থাম তো। আর ঝগড়া শুনতে পারবো না। ঝগড়া শুনতে শুনতে আমার কান ঝালাফেলা হয়ে গেল। আচ্ছা, এসব বাদ। ঈশান ভাইয়া আরহাম স্যার তোমার বেস্ট ফ্রেন্ড হয়, তাই না? তো তোমার বেস্ট ফ্রেন্ড কি করছে শ্রেয়ার সাথে জানো? হ্যাঁ, সব জানি। দোষ তোদের কমও না। কি দরকার ছিল শ্রেয়াকে ডেয়ার দেওয়ার? তুই তো ভালো করেই শ্রেয়ার বিষয় জানতিস। ঈশান আর কিছু বলে না। শ্রেয়ার তাকিয়ে থাকা দেখে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর সবাই মিলে মার্কেট করে। ঈশান তো সাথে সাথে একটা শার্ট গায়ে জড়িয়ে নেয়। এরপর তিনজন মিলে প্রায় 30 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে পদ্মা নদীতে যায়। রাজশাহীর টিবাত নামে সেটা সকলের কাছে পরিচিত। উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী। ছোট্ট এই শহরের জনজীবন এখন অনেকাংশই পদ্মাকে ঘিরে। বছরের প্রতিটি ঋতুতেই এই নদী ঘিরে রয়েছে মানুষের আনাগোনা। গ্রীষ্মের তপ্ত রোদে নদী যতটা না শুকিয়ে যায়, তার চেয়ে যেন বর্ষা এলে বৃষ্টির জলে আরো বেশি পরিপূর্ণ হয়ে ওঠে। নদীর এই পরিপূর্ণতা ভ্রমণ বিলাসী মানুষকে সবসময়ই কাছে টানে। নদীর জলধারা ও নির্মল বায়ু শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দের জায়গা। এখানে গিয়ে নৌকাতে উঠে নদী ভ্রমণ করার একটা আলাদা স্বাদ পাওয়া যায়। ভাইয়া, কত সুন্দর লাগে দেখ। গোধূলি লগ্নে রক্তিম সূর্য নদীর জলকে কতটা মোহিত করছে। দেখতে দারুণ লাগছে ব্যাপারটা। ইস, গোধূলি লগ্নে রক্তিম সূর্য এত সুন্দর দেখায় কেন রে? কারণ আমার বোন ঠিকই এই রক্তিম সূর্যের মতো মিষ্টি, সেই জন্য। আমার বোনটা তো মিষ্টি, তাহলে কি নদীর ভ্রমণ মিষ্টি না হয়ে থাকতে পারে বল? পাম। কোনো তো সৌন্দর্যর বর্ণনা করছিস না। দেখ কি হিংসে হচ্ছে। নুসরাত আর কিছু না বলে মুখ বাঁকায়। তারা প্রায় আরো 2-3 ঘন্টা সময় কাটিয়ে রাত 10টার সময় বাহির থেকে ডিনার করে বাসায় ফিরে। পরের দিন সকালে সবাই রেডি হয়ে কলেজে যায়। কলেজে গিয়ে ক্লাস শেষ করে আজ আর ঈশান শ্রেয়ার সাথে বাসায় ফিরতে পারেননি। আরহাম আঠার মতো তার সাথে লেগেছিল। 15 থেকে 20 মিনিট পর ঈশান বিরক্ত হয়ে বলে, কোনো তোর সৌন্দর্য বর্ণনা করছিস না। দেখ কি হিংসে হচ্ছে। আরে ভাই, উদয় এইভাবে বসে থেকে কি লাভ বল? কোনো কাজ নাই, বাসায় যেতে হবে। এই সময় বাসায় না গেলে বাবা আমাকে আলুর ভর্তা বানাবে। বুঝতে পারবি, সেই ভর্তা দিয়ে তোর বোন ভাত খাবে। ঈশান অবাক হয়। হঠাৎ করে তার বোনের কথা বলে কেন এরা। ঈশান উঠে একটা রিক্সা ধরে বাসার পথেই যায়। আর পিছনে আরহামও জয় পিছু নেয়। জয় রিক্সায় বসে বলে, বন্ধু, মিষ্টি নিবি নাকি? প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, এভাবে খালি হাতে গেলে তো সম্মান থাকে না। একে তো চুরি করেই যাচ্ছিস, আমরা তার উপর আবার খালি হাতে। তো কি করবি? তাহলে তুই নেমে পড়, যা। আর কি কি কিনবি নিয়ে আয়। আমি ঈশানের পিছু নিয়ে চলে যাই, কারণ একবার ওরে হারিয়ে ফেললে আর যেতে পারবি না। দরকার নাই, চল, আমিও সাথে যাব। উফ, আমি খুব এক্সাইটেড আরহাম। আজ এই সারপ্রাইজটা না হয় হবে ঈশান আমাদের নিজ বাসায় নিয়ে যায় না ওর বোনের জন্য। আজ তাহলে বোনের নকল বিএফ সেজেই যায়। ইয়েস, আমরা আসছি। মেয়েরা না হওয়া শালার হওয়া বোন। ঈশান হয়তো পাহারা না দিয়ে থাকলে তোমার ভাইকে শালাবাবু বানাতাম। আরে, যাওয়ার আনন্দে কি আবল তবল বলছিস? কাকে কি বলছিস? হ্যাঁ, বাদ দা। ওই বন্ধু, ঈশানের বইয়ের বয়স কত? যদি কম হয় আর আমার বলি ওর বফ আমরা, তাহলে তো উল্টে আমরা বাস খাবো। আরে শালা, তুইও না ভুলে গেছিস নাকি? ঈশান বোন হওয়ার আনন্দে আমাদের মিষ্টি খাওয়াইছে। তো সেটা আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন। তার মানে আমাদের থেকে 7 বছরের ছোট। গিয়ে দেখ, অনার্স নয়তো ইন্টার 2য় বর্ষে পড়ে। ও হ্যাঁ, তাই তো। আর এই বয়সে মেয়েদের আবেগ বেশি, সো মজা ভালোই হবে। হু লালা হু লালা হু, বাম দিগি বাম দিগি বাম বাম। আরহাম আর জয়ের মনে আনন্দের শেষ নাই।
প্রায় 30 মিনিট পর ঈশান একটা জায়গায় নেমে পড়ে। আর আমার জয়ও তাদের রিক্সা থেকে নেমে যায়। আর দেখি ঈশান কোন বাড়িতে ঢুকছে। তাকিয়ে দেখে চতুর্থ ফ্ল্যাটের 3 নাম্বার ফ্লোরে যায়। আর আমার জয় একটা হাবলা মার্কা হাসি দিয়ে সে উদ্দেশ্যে বেরিয়ে যায়। জয়, তুই শিওর তো যে এই সময় শাহিন আঙ্কেল বাসায় থাকবে না? দেখ, আন্টির সামনে তাও মজা করা যাবে, কিন্তু ঈশানের এসআই বাপের সামনে তো মুখ থেকে কথাও বের করতে পারবো না আমি। আরে বাল, চিন্তা করিস না, আমি ঈশানের থেকে আগে সব শুনে রাখছি। শাহিন আঙ্কেল সন্ধ্যা 7টার পর বাসায় আসে, আর কাজ না থাকলে সেটা আলাদা বিষয়। আচ্ছা, বিসমিল্লাহ বলে মিশন শুরু করি, চল। বিসমিল্লাহ। আর আমার জয় দুজন মিলে ঈশানের বাসার সামনে এসে কলিং বেল বাজায়। ঈশান মাত্র বাসায় ঢোকে। এখন কে আসলো ভেবে নিজে গিয়ে দরজা খুলে দেয়। সামনে আরহাম আর জয়কে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। তোরা এখানে কেন? তোরা আমাকে ফলো করতে করতে চলে আসছিস, তাই না? এটা কিন্তু ঠিক না আরাম, তুই রুলস ভঙ্গ করছিস। জি ভাইয়া, আপনি কে? আসলে এটা আমাদের দুজনের শ্বশুর বাড়ি, তো আমাদের শাশুড়ি মা কোথায় একটু বলবেন? হোয়াট? জি, বলছিলাম কি ভাইয়া, আপনি কি বাংলা বুঝতে পারেন না? আসলে আমরা বলছিলাম কি, এটা তো ঈশিতা ম্যামের বাসা, তাই না? ওনার মেয়ে আমাদের দুজনের সাথে ফ্লার্ট করছে, তাই এর বিচার নিতে চলে আসলাম। ঈশান এবার বুঝতে পারে এরা কেন আসছে। ও বাসায় নিয়ে আসে না, সেজন্য চলে আসছে। আর আসছে তো আসছে, নিশ্চয়ই কোনো প্ল্যান সাজিয়ে আসছে। ঈশান উল্টো দিক হয়ে হালকা হাসে। এরা তো তার মায়ের সম্পর্কে জানে না। ঈশান হাতের ইশারায় বলে, এই যে এটা হচ্ছে আমার মা। আসলে তোমরা যাদের খোঁজের বাসায় আসছো সেই মেয়ে বড় ভাই, বাট আমার বোনটা গাধাদের সাথে ফ্ল্যাট করে। আপনাদের দেখে মনে হয় তো আপনারা গাধা। তুই কি আমাদের সুন্দরভাবে অপমান করলি? থাম না, আমরা কি করি আগে আগে দেখে যা। ঈশান বাবা, কে আসছে? কার সাথে এত ফুসুর ফাসুর করছিস? মাত্র আসলি, ফ্রেশ হয়ে 2 ভাই বোন খেতে আয়। ঈশিতা চৌধুরীর কথা শুনে জয় আর আরহাম সেখানে যায়। আরহাম গিয়েই পায়ে পড়ে সালাম করে। দেখা দেখি জয়ও তাই করে। ঈশান ওদের কাছাকাছি এসে দাঁড়ায়। এরা কি কি করে সবটা তো ফোনে রেকর্ড করতে হবে, পরে কাজে লাগতে পারে। আরহাম পা ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, আম্মা জান, আপনি এত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়েটা এমন খাচ্ছুনি কেন আম্মা জান? আপনার মেয়ে আমাদের জীবন শেষ করে দিল আম্মা জান। এসব কি হচ্ছে? তোমরা কারা? এখানে এসে এমন সিনক্রেট করছো কেন? পা ছাড়ো দেখি। আর কি হয়েছে খুলে বলো। কি বলবো আম্মা জান, আপনার মেয়ে আমার সাথে 1 বছর রিলেশন করছে, এখন এসে আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। আমি বিয়ের কথা বলাতে আমার সাথে আর কথা বলে না। আন্টি, আপনার মেয়ে আমার সাথে এমনটা করতে পারে না। আমার সাথে তো ও 1 থেকে 1.5 বছর রিলেশন করেছে। আপনার মেয়ে একসাথে কয়েকটা রিলেশন করছে আন্টি, আমাদের এভাবে কেন ঠকালো? ঈশান অবাক হয়ে যায় এদের কথা শুনে। মানে কি, তারা কি প্ল্যান করে আসছে এটা ভাবতে ঈশানের রক্ত চলাচল বন্ধ করে দেয়। এমন বন্ধু যেন কারো না হয়, সেটা মনে মনে দোয়া করে নেয়। ঈশান শ্রেয়াকে টেক্সট করে নিচে আসতে বলে। শ্রেয়া আর আমার জয়কে দেখে ঈশানের পিছনে লুকিয়ে পড়ে। চুপচাপ দেখে যা এখানে কি হয়। ওরা ওইদিকে হয়ে আছে, তোকে দেখতে পারবে না। দেখ ওরা কি প্ল্যান করে আসছে, আর মজা নিবি, একটা কথাও বলবি না, ওকে? ওকে। শ্রেয়া মাথা নাড়িয়ে বুঝে সে সব শুনবে, অথচ কি শুনবে বুঝতে পারে না। হঠাৎ এরা এখানে কেন? আর ভাইয়া তো কোনো বন্ধু নিয়ে আসে না, তাহলে? জয় এবার বলে, আন্টি, আপনি জানেন না আপনার মেয়ের পিছনেই আমি কত টাকা খরচ করেছি। এখন সে আপনাকে অকর্মা বলে ব্রেকআপ করছি। আমি জব করি আন্টি, আমি বিয়ে করতে চাই আপনার মেয়েকে। না আম্মা জান, এটা হতে পারে না। আমি আপনার মেয়েকে বেশি ভালোবাসি। আমি আপনার মেয়েকে না পেলে মরে যাব। আমি তাকে অনেক ভালোবাসি আম্মা জান। শ্রেয়া ঢলে ঈশানের গায়ের উপর পড়ে। এই ছেলেগুলো কি বলছে? সে কোনোদিন এদের সাথে প্রেম করছে? এবার ঈশিতা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বলে, তোমরা কি বলছো? আমার মেয়ে তো অনেক ভালো, সে কখনো এইসব করতে পারে না। মিথ্যা বলছো কেন তোমরা? আম্মা জান, আমরা মিথ্যা বলতে যাব কেন? আপনার মেয়ের সাথে আমার 1 বছরের সম্পর্ক ছিল, আর শেষে বিয়ের কথা শুনে পালিয়ে গেল। আমি কি এমনি আপনার বাসায় আসছি বলেন?
আমার তো ভয় থাকা উচিত। যদি মাইর দেন, আপনার মেয়েকে ভালোবাসি, সেজন্য এত রিস্ক নিয়ে আসা। আচ্ছা, তোমার কথা বিশ্বাস করা যায়, কিন্তু এই ছেলে তো মিথ্যে বলছে। যে মেয়ে একটা বছর আগে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলেছে, সে নিশ্চিত 1.5 বছর আগে থেকে অন্য কারোর সাথে প্রেম করবে না। এ কি কথা বলছেন আন্টি? আপনার মেয়ে আরো কারোর সাথে এমন নাটক করছে? ঈশান, তোর বোনের নামে এসব কি শুনছি? এত তাড়াতাড়ি তাহলে নিজেকে নর্দমার কিট বানিয়ে ফেলেছে? এই ওর ভালোবাসা ছিল? ঈশান বুঝে যায় তার মা সিরিয়াস হয়ে পড়ছে। ভয়ে একটা ঢোক গিলে চোখ মুখে একটা রাগী ভাব ফুটিয়ে তোলে। আর আমার জয়ের দিকে রাগী চোখে তাকায়, কিন্তু তারা তো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। ঈশান হালকা ভয় ভয় বলে, আম্মু, ওরা তোমাদের সাথে মজা করছে। তোমার মেয়ের উপর তোমার বিশ্বাস নেই নাকি? তোর কি এদের দেখে মজা মনে হচ্ছে? দেখ তো মুখটা কেমন করে কথা বলছে, মনে হয় ছেলেটার কত কষ্ট। তোমার নাম কি বাবা? আমার নাম আরহাম আম্মাজান। আমি নিজেকে শেষ করে দিব আম্মাজান। আমি এই জীবন আর রাখতে চাই না। আপনার মেয়ে আমাকে এভাবে ঠকাতে পারলো? আরহাম কান্নার নাটক করে মেঝেতে হাত দিয়ে আঘাত করে, এমন ভাব করে যেন তার অনেক কষ্ট হচ্ছে। শ্রেয়া ঈশানের পিছনে তাকিয়ে হা হয়ে সব শুনে। বাপরে, ছেলেটা এমন নাটক কই থেকে শিখলো? আচ্ছা, আরহামের বাচ্চা যদি আমার চেহারা দেখে তাহলে কি মুখটা এমন থাকবে ভাইয়া? হ্যাঁ, তোর বন্ধুরা এমন নাটকবাজ কেন রে? চুপ যা শ্রেয়া। দেখ, তোর দুইটা বিএফ আছে, তোকে দাবি করছে, আর তার সাথে তোর বিয়ে দেওয়ার যায় বল? শ্রেয়া, এইদিকে আয় তো মা। আমার দুটা জামাই তোর কাছে আসছে। শুনলাম এদের সাথে নাকি তুই প্রেমের নাটক করেছিস। শ্রেয়ার নাম শুনে আরহামার জয় লাফিয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর ভয়ে ভয়ে পিছু ফিরে তাকায়। শ্রেয়া একটা মুখ বাঁকিয়ে হাসি দেয়। আরহামার জয় যেন আকাশ থেকে পড়লো। শ্রেয়া ঈশানের বোন? জয় আর আরহাম একসাথে কথাটা বলে জোরে চিল্লিয়ে ওঠে। এবার ঈশান হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়ে। বেচারা হাসি থামাতে পারছে না। শ্রেয়া তার মায়ের কাছে এসে পায়ের কাছে বসে পড়ে, তারপর মায়ের কোলে মাথা রেখে বলে, আম্মু, এই ছেলেগুলো মিথ্যা বলছে। আমি কেমন তুমি তো খুব ভালো করেই জানো, তাই না? তাছাড়া ওনারা হচ্ছে... থাক, আমাকে বলতে হবে না মা। ঈশান তো অনেক আগে আমাকে আরহামা জয়ের পিক দেখাইছে। আগেই চিনছিলাম আমি, কিন্তু এমন নাটক করলো কেন সেটা বুঝলাম না। আরহাম আর জয় দরজার দিকে একবার তাকায়, তারপর ঈশানের দিকে একবার তাকিয়ে দৌড় লাগায়। আকস্মিক এমন ঘটনায় সবাই পোকা বনে যায়। আরহাম আর জয় পালিয়ে গেছে ঈশানের ভয়ে। এবার সবাই জোরে হেসে দেয়। ঈশান মায়ের কাছে এসে বলে, আম্মু, আমি তো ভাবছিলাম তুমি হয়তো শ্রেয়াকে ভুল বুঝবে, ভয় লাগছিল আমার। জানো না, হারামি কয়েকটা এইভাবে মজা করবে বুঝিই নাই। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওরা এভাবে পালিয়ে গেল কেন? শ্রেয়াকে দেখে যেন ভূত দেখার মতো দেখছে। ওরা কি শ্রেয়ার বিষয়ে জানতো না? না আম্মু, তুমি তো জানো আমি শ্রেয়াকে বোন হিসাবে এখনো কারোর কাছে পরিচয় দিইনি। আর একটা দুর্ঘটনার জন্য ওরা শ্রেয়াকে অন্যভাবে চিনে। আর শ্রেয়া তো আমার বোন, এটা কখনো ভাবতেই পারি নাই। তাছাড়া অন্য একটা কারণ হলো... শ্রেয়া ঈশানের মুখ চেপে ধরে। ঈশিতা চৌধুরী ভ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। ঈশান দৌড়ে বাহিরে গিয়ে আরহাম আর জয়কে টেনে বাসায় নিয়ে আসে। ওরা গাড়ির জন্য বাইরে অপেক্ষা করছিল, কিন্তু গাড়ি না পাওয়ার জন্য ঈশান ওদের নিয়ে বাসায় আসতে পারে। আরহাম আর জয় অনেকটা ভয়ে আছে। আরহাম তো ঈশানের হাতের মাইর খেলে এবার মরেই যাবে। এমনি থেকে তার শরীর ব্যথা হয়ে আছে। তাছাড়া তার লজ্জা আর ভয় দুটো একসাথে হচ্ছে, কারণ সে তো শ্রেয়ার সাথে প্রেমের নাটক করছিল 1 মাস। আরহামের মনোভাব বুঝতে পেরে ঈশান বলে, বাদ দে, আম্মু আছে, এইসব ভাবে থাকিস না। আম্মু সন্দেহ করলে অনেক খারাপ হবে, প্যারা নিস না। এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। সরি। আরহাম মাথা নিচু করে কথাটা বলে, তারপর ঈশিতা চৌধুরীর কাছে হাসি মুখে সরি বলে। মজা ছিল সেটা বলে সবাই মিলে গল্প করতে বসে। শ্রেয়া চুপচাপ মায়ের কোলে মাথা দিয়ে বসে থাকে। দরজা খোলা ছিল, তখন হুট করে একটা ছেলে এসে শ্রেয়ার সামনে দাঁড়ায়। ঈশিতা চৌধুরী আর ঈশান দুজনেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ছেলেটা হালকা হেসে শ্রেয়ার পায়ের কাছে বসে মাথা নিচু করে পা দেখে। শ্রেয়া পাটা সরিয়ে নিয়ে অবাক হয়ে ছেলেটাকে দেখে। ছেলেটা নিজের কান্না মাখা কণ্ঠে উচ্চারণ করে,
আমাকে ক্ষমা করে দাও শ্রেয়া। আমি তোমাকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারবো না। আমি তোমাতে বিলীন হতে চাই শ্রেয়া। আমাকে গ্রহণ করে নাও প্লিজ। আই এম সরি শ্রেয়া, আই মিস ইউ। তিহানের কথা আরহাম আর জয় বুঝতে না পারলেও শ্রেয়ার মা ভাই ঠিকই বুঝতে পারে। শ্রেয়া বেশ কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকে, তারপর পা টেনে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। তিহান এবার শক্ত করে শ্রেয়ার পা জড়িয়ে ধরে। প্লিজ শ্রেয়া, আমাকে ক্ষমা করে দাও, আবার গ্রহণ করে নাও। আমি সত্যি বলছি, আর এক বিন্দু কষ্ট পেতে দিব না তোমাকে। আমি তোমাকে চাই শ্রেয়া। তিহান ভাইয়া, আপনি আমার পা ছেড়ে দেন। এখানে বাহিরের মানুষ আছে, তাদের সামনে আমার পা ধরতে বিবেকে বাঁধলো না। তুই বল আমাকে বিয়ে করবি, তাহলে আমি তোর পা ছেড়ে দেব। তা না হলে আমি এখান থেকে কোথাও নড়তেছি না। এখানে কি করছিস তুই? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মুখ দেখতে চাই না তিহান। তোর জন্য পাগলের মতো ছটফট করছে যে মেয়েটা, সেই মেয়েটাকে তোর যোগ্য না বলে তাড়িয়ে দিচ্ছিলি, তার পায়ে পড়ে লজ্জা করলো না? ঈশান ভাই, আমাকে মাফ করে দেন না প্লিজ। আমি শ্রেয়া ছাড়া আর কারোর সাথে সুখী হতে পারবো না। আমি শ্রেয়াকে বিয়ে করতে চাই ভাই, প্লিজ। আমি সত্যি বলছি, আর কখনো শ্রেয়াকে কষ্ট অনুভব করতে দিব না। আরে তোমাদের নাটক শেষ হলে আমার পাটা ছেড়ে দাও। পুরুষ মানুষ পা ধরলে মেয়েদের লজ্জা করে। মেয়েরা তো সবসময় ছেলেদের পায়ে পড়ে থাকবে, তাই না? শ্রেয়া, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে কি একটাবার ক্ষমা করে দেওয়া যায় না? ভেবে দেখবো। এখন তুমি যেতে পারো। বাই দ্য ওয়ে, তোমার জিএফ এর কি খবর? ছেড়ে গেছে নাকি? আমার কাছে ফিরে আসলে যে। না, আমি ওকে ছেড়ে আসছি শ্রেয়া। তোর কথা আমার খুব মনে পড়ে। তুই একমাত্র মেয়ে যে আমাকে বোঝে। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। সেটা তোর আগে ভাবা উচিত ছিল তিহান। অনেক দেরি করে ফেলেছিস তুই। এখন আসতে পারিস। চাচা চাচিকে বলিস বেড়াতে যেন আসে। ভাইয়া প্লিজ। তিহান, পা ছাড়ো। পরে বলছি আমি তোমাকে। এখন প্লিজ। এইভাবে আর দাঁড়াতে পারছি না আমি। তিহান শ্রেয়ার পা ছেড়ে দিয়ে সোফায় বসিয়ে দেয়। শ্রেয়া বিরক্ত হলেও কিছু বলল না। শ্রেয়ার মা শ্রেয়ার দিকে তাকিয়ে নিজের রুমে যায়। বেশ কিছুক্ষণ পর সবার জন্য খাবার এনে দেয়। খাওয়া দাওয়া করে ঈশান, জয় আর আরহাম একটা রুমে বসে আছে। কারো মুখে কোনো কথা নাই। আর একদিকে শ্রেয়াকে হালকা ভাবে জড়িয়ে ধরে বসে আছে তিহান। ঈশান ছেলেটা কে রে? এইভাবে শ্রেয়া পা ধরে বসেছিল কেন? আর আন্টি তখন কি বলল? শ্রেয়ার কি কোনো রিলেশনশিপ ছিল? যা দেখলাম সব যেন মাথার উপর দিয়ে গেল। তোরা বাসায় আসবি, আমাকে তো একবার বলতি নাকি? না বলে এইভাবে চলে আসছিস, তাও একবার এসে কি বালের নাটক শুরু করেছিস। সারপ্রাইজ দিতে এসে এত বড় সারপ্রাইজ পাবো জানতাম না ব্রো। আর সবকিছুর জন্য সরি। সেসব নিয়ে ভাবি না। ছেলেটা তিহান আমার ছোট্ট চাচ্চুর ছেলে। ওদের নিজস্ব একটা বিজনেস আছে, আর ওর সাথে শ্রেয়ার রিলেশন ছিল 1-2 বছরের না। যতদিন থেকে শ্রেয়া বুঝতে শিখেছে, ঠিক ততদিন থেকে ওদের রিলেশন ভালো লাগা সব। আরহাম কথাটা মানতে পারে না। তার কেমন জানি বিরক্ত লাগছে। আরহাম রাগের মাথায় বলে, তো এতই ভালোবাসা, তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছিল কেন? সেম, ওকেও ডেওয়ার দেওয়া হয়েছিল সেই জন্য। তাই প্যারা নিস না। তোরা কাউকে ভালোবাসিস না, তাই এটা নিয়ে খারাপ লাগা বা ভালো লাগা কিছুই নাই। চল দেখি শ্রেয়া কি সিদ্ধান্ত নিল। কি আবার নিবে? তুই বলে দিবি যে ছেড়ে যায় তাকে যেন ভুলেও আর গ্রহণ না করে। বিপদের সময় যে পাশে থাকে না তাকে ভালোবাসা বোকামি। আমি কেন? আব্বু আম্মু কখনো মেনে নিবে না তিহানকে। শ্রেয়া প্রায় 2টা মাস তিহানের জন্য পাগলের মতো ব্যবহার করেছিল। আব্বু তিহানের পায়ে পড়েছিল, কিন্তু তিহান শ্রেয়াকে বিয়ে না করে অন্য একটা মেয়ের পিছনে ছুটে গেছিল। আজব, এত কিছু হয়ে গেল। তুই তো কখনো আমাদের এই বিষয়ে বলিস নাই। আর তুই তোর বোনকে দেখাবি না বলে কখনো তোর বাসায় নিয়ে আসিস নাই। তুই এত রেগে যাচ্ছিস কেন? বাইরে চল তো। বাল, কি সিদ্ধান্ত নিলি শ্রেয়া? ঈশানের কথায় শ্রেয়া তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর তিহানের দিকে তাকায়। তিহান ছলছল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্রেয়া চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস ফেলে। তারপর হালকা নরম কণ্ঠে বলে, একটা বছর দেখি। একটা বছর যদি তিহান আগের মতো ভালোবাসতে পারে, তাহলে 1 বছর পর আমরা বিয়ে করব। আমার প্রথম ভালোবাসা সেজন্য হারাতে চাই না। আশা করি এই বিষয়ে কারো সমস্যা হবে না। আমি আব্বুকে জানিয়ে দিব। এই যে ছেলেটা আব্বুকে অপমান করতে ছাড়ে নাই, তাকে তুই বিয়ে করবি? তোর জন্য আব্বু তিহানের পায়ে ধরেছিল, তুই ভুলে যাস না। আমার সুখের জন্য তো, তাই না? তাহলে এখন যদি আমি সুখী হতে পারি,
তাহলে কি তোরা বাধা দিবি? ভাইয়া সত্যি বলছি, আমি শ্রেয়াকে আর কোনো কষ্ট পেতে দিব না। বিশ্বাস রাখো আমার উপর, কোনো অভিযোগ করার সুযোগটাও ও পাবে না। প্রথমবার ও একরকম কথা বলেছিলি। যাই হোক, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হ। রাগিয়ে দিলে কিন্তু এখানেই মেরে পুঁতে রাখবো। ভাইয়া আমি তোর ভাই না, ভিক্ষা চাইছিলাম আমার বোনের ভালোবাসা। তোরা কি করবি সেটা বাড়ির বাহিরে, এই বাড়ি থেকে বের হয়ে যা তিহান। আমার সত্যি মাথা গরম হচ্ছে কিন্তু। তিহান না শুনে আরো কথা বলার জন্য এগিয়ে আসে। ঈশান রেগে তিহানের উপর হাত চালাতে থাকে। আকস্মিক এমন আক্রমণে তিহান নিজেকে সামলাতে পারে না। মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে। আরহাম আর জয় ভয়ে ঈশানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঈশান যেন থামছে না। হুট করে শ্রেয়ার কান্না শুনে ঈশান মার থামিয়ে দিয়ে ড্রয়িং রুম থেকে চলে যায়। শ্রেয়া তিহানের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয়। তুমি তো জানো ভাইয়া কতটা রাগী, তবুও কেন কথা শুনতে চাও না? শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমার না সত্যি এটার জন্য খুব ভালো লাগছে জান। এই যে এমন অবস্থা না হলে কি তোমার কান্নাটা দেখতে পেতাম? তুমি তো এখনো আমাকে ভালোবাসো, তোমার কান্না এটাই প্রমাণ করে। শ্রেয়া, তিহানকে ধরে ওঠাও, আমি হেল্প করতেছি। এভাবে বেশিক্ষণ থাকলে ছেলেটা মরেই যাবে। তুমি না হয় গাড়ি বের করো, আমি তিহানকে নিয়ে নিচে যাচ্ছি। শ্রেয়া উঠে ড্রয়ার থেকে চাবিটা নেয়, তারপর দুজনে মিলে ধরে নিচে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। শ্রেয়া নিজে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যায়। প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পর শ্রেয়া তিহানকে বাড়ির কাছে নামিয়ে দেয়। তখন তিহান শ্রেয়াকে বলে, তোমার নতুন নাম্বারটা দিয়ে যাও শ্রেয়া। আগেই সিমে ফোন দিও, আমি ওইটা ফোনে ওঠাবনি। এখন আসতে পারো। আর চাচা চাচিকে বলো বাবা তো ওদের বাসায় আসতে বলেছে। আচ্ছা। শ্রেয়া, তুমি তিহানকে সুযোগ দিয়ে ভুল করলে না তো? ছেড়ে গিয়ে যে ভুল করেছিল, সেই ভুলের মাসুল তো তাকে গুনতেই হবে। একটা সময় আসবে কাউকে চিনবে না সে, সব সময় আমার নামটা তার মুখে থাকবে। মানে? সবকিছু বুঝতে পারলে এই প্রশ্ন করতেন না। আর আজ বাসায় যা করছেন সেটা ভালো করেন নাই। আমি কখনো হাজার পুরুষের প্রতি আসক্ত না। সরি, জানতাম না তুমি ঈশানের বোন। আমরা কখনো ঈশানের বোনকে দেখি নাই, ভাবছিলাম ওর সাথে একটু মজা নিব। ভালো করছেন। আব্বু থাকলে সেইখানে খুন করতো সব কয়টাকে। তুমি আবার আমাকে থানায় নিয়ে যাবে না তো? শ্রেয়া হালকা হাসে। ছেলেটা তাকে ভয় পাচ্ছে। 20 মিনিটের মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। আরহাম গিয়ে ঈশানের কাঁধে হাত রাখে। ঈশান এখনো মাথা চেপে বসে আছে। তার রাগ কমছে, কিন্তু সব বিরক্ত লাগছে। শ্রেয়ার সিদ্ধান্ত একটুও ভালো লাগে নাই তার। কিছুটা চিল্লিয়ে বলে, তুই মোটেও ঠিক করিস নাই শ্রেয়া। তুই একটা জানোয়ারকে সুযোগ দিছস, তাই জন্য তুই পাগলের মতো আচরণ করেছিলি। তাকে তুই আবার সুযোগ দিলি। যখন তোর পাশে থাকার লাগতো তখন থাকেনি। ভাইয়া, তুই কি এবার থামবি? বন্ধুদের নিয়ে বাহিরে ঘুর যা, মাথা ঠান্ডা করে আয়। আমার সিদ্ধান্ত আমাকে নিতে দে। আমি ছোট বাচ্চা না, তাই আমার ভালোটা আমি বুঝি। আমিও দেখবো কিভাবে তুই তিহানকে বিয়ে করিস। আমার নামও ঈশান চৌধুরী, মনে রাখিস। দরকার পড়লে ওরে খুন করব, তবুও আমি আমার ছোট বোনের জামাই হিসাবে ওরে মানব না। তোরা থাক ভাই, আমি আসি। পাগলের পাগলামি বাড়ানোর জন্য পাগলি হয়ে যাব। সময় তুমি খুব নিকটে। কেউ একজন সময়ের প্রতি ঘৃণা করবে, সেই সময় অতি নিকটে। শ্রেয়া নিজের রুমে গিয়ে পুরনো সিমটা ফোনে উঠায়। তারপর ঘাড় এপাশ ওই পাশ করে করে বেশ কিছুক্ষণ হাসে। এরপর তেহানের নাম্বারটা বের করে কলিজা থেকে পাগল দিয়ে সেভ করে। তার মুখে যেন এখন অন্য একটা আনন্দ কাজ করছে। ফোন দেয় তিহানের কাছে। কি করছো ছোট আম্মু? কিছু বলে নাই? তোমার শরীরের এই অবস্থা দেখে তো ছুটে আমাদের কাছে আসার কথা। ও মহারানী, মা বাবা আমাকে দোষাতো কেন তোমাকে ছেড়ে দিলাম সেটা নিয়ে। সবটা শোনার পর মা অনেক খুশি। আবারও আমরা এক, সেজন্য মা বলেছে আবারও তোমাদের সাথে থাকবে, মানে দ্বিতীয় ফ্লোরে। আসো, ভালো হবে। আমি বাবাইকে সব বলে রাখছি। প্রতিদিন তুমি আমাকে কলেজে রেখে আসবা। প্যারা কাকে বলে এবার বুঝবে। মানে দ্বিতীয় ফ্লোরে। সমস্যা নাই, তোমার জন্য না হয় এইটুকু করে নেই। যে মেয়েটা 1 বছর আমার জন্য কষ্ট পাইছে, সেই কষ্ট না হয় তার সাথে থেকে মিশিয়ে দেব। এত সাধু সাজতে হবে না। আজকে চলে আসো এখানে, আমি ঘুমাবো, শরীর ভালো লাগছে না। আচ্ছা, তাহলে রাতে দেখা হবে। আল্লাহ হাফেজ। শ্রেয়া ফোন রেখে কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়ে। এদিকে তিহান তার ফ্যামিলি নিয়ে একবারে চলে আসে। দ্বিতীয় ফ্লোরে যারা থাকতো শ্রেয়া নিজে তাদের নতুন বাসা খুঁজে দিচ্ছে।
রাত 10টার সময় শ্রেয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে পাশে তার ছোট মা ও ছোট বাবা। হালকা হেসে সবার সামনে কথা বলে খাওয়া দাওয়া করে ছাদে যায়, কারণ সে জানে এখন তিহান ছাদে থাকবে। পায়ের শব্দ পেয়ে অন্যদিক হয়েই তিহান বলে, এখানে এসে আমার পাশে দাঁড়াও, তোমাকে কিছু বলতে চাই শ্রেয়া। বলো। তিহান শ্রেয়ার হাতটা শক্ত করে ধরে, তারপর পায়ের কাছে হাঁটু মুড়ে বসে বলে, শ্রেয়া, আমার শ্রেয়া, আমি তোমার প্রতি নতুন করে আসক্ত। মনে হচ্ছে এই বুঝি ছেড়ে যাবে আমাকে। সত্যি বলছি, যদি ছেড়ে যাও তাহলে হয়তো মরেই যাব। ছেড়ে যাওয়ার জন্য হাত ধরছিলাম না, ছেড়ে তো তুমি গিয়েছিলে তিহান। মেয়েটা আমার থেকে এতটাও বেশি সুন্দর ছিল না। না তোমাকে আমি অবহেলা করেছি, তবুও মেয়েটা 3 মাস তোমাকে পাগলের মতো জ্বালিয়েছিল, আর সেই জন্য তার উপর আসক্ত হয়ে পড়েছিল। সেই সময়টা তুমি আমাকে কম সময় দিছো, আর সেজন্য হুট করে মেয়েটার প্রতি আসক্ত হয়েছিলাম। তখন আমার এইচএসসি এক্সামের জন্য মাথা ঠিক ছিল না, পড়াশোনার চাপ ছিল, তাই সেটা মানতে পারলেন। সরি। তুমি তো সরি বলেই পার পেয়ে যাচ্ছ তিহান। যাই হোক, এখন তুমি কি করছো? চলো রাস্তায় হাঁটি। তিহান কথা ঘোরানোর চেষ্টা করছে। শ্রেয়া সেটা বুঝতে পেরে আর কিছু বলে না। শ্রেয়ার রুমে গিয়ে একটা শার্ট আর পেন্ট পরে চুলগুলো ছুটি করে নেয়, তারপর চাবি নিয়ে নিচে গিয়ে বাইক বের করে। তিহান অবাক হয়ে বলে, বাইক? কেন? লং ড্রাইভ নাকি? দুজন দুটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানা রাস্তায়। প্রায় 2 ঘন্টা বাইরে ঘোরাঘুরি করার পর তারা আবার বাসার দিকে রওনা হয়। আসার সময় রাস্তার সাইডে একটা বসার জায়গা আছে, সেখানে দুজন গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ে। শ্রেয়া, এই জায়গার কথা কি তোমার মনে আছে? এই জায়গায় কত স্মৃতি আছে আমাদের। আমরা দুজন এখানে কতটা সময় কাটিয়ে পার করছি। হ্যাঁ, মনে থাকবে না কেন? এই জায়গাতেই তো শেষবার আমার সাথে কথা বলছিলে। আমার সেটা খুব ভালো করেই মনে আছে। মানে এই সময় তোমার এমন কথা না বললে হয় না। সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে শ্রেয়া, ওটা দেওয়া বন্ধ করে আদর করো। হ্যাঁ, সারা জীবন তো তুমি আদর নিবা, আমাকে আর কেই বা আদর করবে? আমি তো সবার গোলাম, তাই না? শ্রেয়া। তিহান ধমক দেয় শ্রেয়াকে, তারপর নিজে শ্রেয়ার কোলে মাথা না রেখে শ্রেয়াকে নিজের কোলে বসিয়ে দেয়। শ্রেয়া কোল থেকে নেমে কোলে মাথা দেয়। তিহান একটু মজা করার জন্য বলে, শ্রেয়া, তোমার পিঠের তিলটা এখন কেমন হয়েছে রে? এই যে ছোট্ট থাকতে দেখেছিলাম, ইস, যা লাগে না তোমাকে? তিহান, এভাবে লজ্জা দাও কেন? আমার থেকে মাত্র 6 বছরের বড় তুমি। এইটা নিয়ে এত ভাব ভালো না। তা হোক, বাট বউকে অন্যভাবে না দেখেও এটা জানি যে বউর শরীরের কোথায় কোথায় তিল আছে। ছাড়ো তো, তোমার কাছে থাকবো না আমি। আমিও দেখছি তোমার বুকে একটা তিল আছে, কোমরে আছে। এটা তো স্বাভাবিক, বাট একটা মেয়ের কোথায় কোথায় তিল আছে এটা কিন্তু সবাই বলতে পারে না। শ্রেয়া রেগে তিহানের চুল টেনে ধরে, তারপর কি জানি মনে করে নিজেই হাসতে হাসতে বলে, তিহান, তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন তুমি নাকি আমাকে কোলে নিতে খুব? আমি নাকি প্রায় তোমার বিছানায় তোমার কোলে পটি করে দিতাম। ওয়াক। তিহান নাক মুখ কুচকে ফেলে। শ্রেয়া হাসতে হাসতে তিহানের চুল টানে। তিহান মুগ্ধ হয়ে শ্রেয়ার হাসি দেখে, মনে মনে বলে, শ্রেয়া, কিভাবে পারলাম তোমাকে কষ্ট দিতে? তুমি তো আমার জীবন ছিলে। মানুষ বদলে যায় শ্রেয়া, তার প্রমাণ আমি নিজে। আমি মুগ্ধ হয়েছি তোমার হাসিতে, আমি স্বপ্ন বুনেছি তোমার চোখের দিকে তাকিয়ে, আমি নেশাগ্রস্ত হয়েছি তোমার প্রেমে পড়ে, আমি কলঙ্কিত তোমায় ভালোবেসে। শ্রেয়ার কথা শুনে তিহান তার দিকে চোখ দেয়। মেয়েটা চোখ বন্ধ করে কিছু বলছে। তিহান শ্রেয়ার কপালে চুমু দিয়ে শ্রেয়াকে উঠতে বলে, জান, চলো, অনেক রাত হয়ে গেছে। বড় বাবা রাগ করবে এত রাত পর্যন্ত বাইরে থাকলে। তাছাড়া আমার অফিস আছে। তোমার কলেজ, সব মিলিয়ে এখন দুজনের ঘুমানো উচিত। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমাকে কলেজে রেখে আসবা, তারপর তোমার অফিস। ওকে? ওকে জান। তিহান আর শ্রেয়া দুজন বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ে। কিছু দূর যেতেই শ্রেয়া লক্ষ্য করে আরহাম রাস্তা দিয়ে হাঁটছে। কিছু একটা ভেবে আরহামের পাশে বাইক দাঁড় করায়। স্যার, এখানে এত রাতে কি করছেন? এখন তো রাত 2টা বেজে গেছে, আপনি এই সময় এখানে? কারোর কি কোনো সমস্যা হয়েছে? সব থেকে বড় সমস্যা তো তুমি নিজে, শ্রেয়াসী। আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে তোমার জন্য। এই প্রথম কারো প্রতি জেলাস ফিল হচ্ছে আমার। স্যার, কিছু বলছেন না যে? এখানে কি করছেন? এখান থেকে তো আপনার বাসা আরো 40 মিনিট দূরে। এত দূরে তাও একা একা কি করছেন? এই তো হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে কখন এত দূর চলে আসছি জানি না। এটা বলো, তুমি এত রাতে এখানে কি করছো? এই যে তিহানের সাথে ঘুরতে বের হয়েছিলাম, এখন প্রায় এমনটা হবে।
এটা আগের অভ্যাস আমাদের। ছি, লজ্জা করে না? এত রাতে একটা ছেলের সাথে ঘুরতে বের হইছো, একা পেয়ে যখন ঝাঁপিয়ে পড়বে তখন বুঝবে। শ্রেয়া আসছে না দেখে তিহান শ্রেয়ার কাছে গিয়ে আসে। আসার পর ছাপিয়ে পড়ার কথাটা তিহান শুনতে পারে। মাইক থেকে নেমে আরহামের কলার চেপে ধরে। তোমার সাহস হয় কি করে এসব বলার? তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। আমি অন্তত তোমার মতো লুচ্চা ছেলে না। আমি মেয়েদের সম্মান করতে জানি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।